কিছুক্ষণ দেরি হয়ে গেল। আমরা একটা মিটিং এ ছিলাম, সেমিনারে ছিলাম। তো আজকে আমরা ফোকাস রাইটিং এর উপর আলোচনা করব। ফোকাস রাইটিং এর যে টপিকগুলো ফার্স্টে আমি একটু আপনাদের সাথে বলে দিতে চাই, যে টপিকগুলো নিয়ে আমাদের কোশ্চেন গুলো আসতে পারে। আমি অলরেডি অ্যাচিভমেন্টের গ্রুপে একটা পোস্ট দিয়ে দিয়েছি, আপনারা কি ফলো করেছেন ওটা? সবাই আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি অ্যাচিভমেন্টের গ্রুপে একটা পোস্ট দিয়েছি কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে। সবাইকে কি পোস্টটা? স্যার আমাদের আপনাদের কয়েকটা গ্রুপে টপিক আমাদের দিয়েছি। আমাদের গ্রুপে মনে হয় না দিলে ভালো হতো। আমাদের গ্রুপে দেননি স্যার। ফোকাস ভাই, আপনার রাইটিং কথা এর বোঝা যাচ্ছে জন্য না। কিছু টপিক বলে দিচ্ছি, এই টপিকগুলো আগে লিখে নেবেন। স্যার কথা বোঝা যাচ্ছে না। কথাটা বোঝা যাচ্ছে না ভাইয়া, কেটে কেটে আসছে। কথা কেটে কেটে যাচ্ছে স্যার। স্যারের নেটে কি প্রবলেম? হ্যাঁ হ্যাঁ স্যার, বের হয়ে গেছে, আবার হয়তো জয়েন করবেন। করছি। কেউ কি স্যারের কথা শুনতে পাচ্ছেন? স্যার
পল্লব ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। কেমন আছেন? এই চলছে মোটামুটি। আপনার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ আছি ভালো। স্যার কি বলছে একটু আগে এসে? আমি তো ছিলাম না, শুরু থেকে জয়েন করি নাই তাই। স্যার কিছু বলেননি। স্যার ফোকাস রাইটিং এর উপরে কিছু টপিক আর কি বলার কথা বলছিলেন, সে সময় আর কি নেটের সমস্যা হলো। ও আচ্ছা, ফোকাস রাইটিং আজকে তাহলে সেই ক্লাস না? ফোকাস রাইটিং। এখন দেখি স্যার এসে কি বলেন। ও উনি ওই আচ্ছা টপিক ঠিক গুলো আছে। বলছিলেন, সেই সময়ে আর কি সমস্যাগুলো ও হলো। নেটের প্রবলেম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে পল্লব ভাই। দেখা থ্যাংক ইউ। যাক কি বলেন। আচ্ছা আচ্ছা। ভাইয়া শীটের বিষয়ে কিছু বলছি কি হার্ড কপি সম্পর্কে? হার্ড কপি সম্পর্কে তো সে কিছু বলেননি কোনো স্যার। ও আচ্ছা। আপনার আমাদের ব্রাঞ্চে হিমেশ স্যারের যোগাযোগ ক্লাস। করতে পারেন, বুঝছেন? আমাকে কি আমাদের সবাই শুনতে হিমেশ স্যার তো পাচ্ছেন? বলছিল। জি স্যার শুনতে পাচ্ছি। জি স্যার, স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক হ্যাঁ আছে, স্যার শুনতে পাচ্ছি। যদি প্রবলেম হয় তাহলে জানাবেন। নেটে আজকে একটু ঝামেলা করছে। যাই হোক, আমি যে টপিকগুলো নিয়ে বলতে চাচ্ছিলাম, প্রথমত হচ্ছে আপনারা এখন যে মেগা প্রজেক্ট গুলো আছে পদ্মা সেতু এবং মেট্রো রেল, এর উপরে একবারে ডেপথ নলেজ রাখেন সবাই। পদ্মা সেতু এবং হচ্ছে মেট্রো রেল, এই দুটা বিষয় হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। প্রথমত হচ্ছে পদ্মা সেতু বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে কি ভূমিকা রাখবে, বা কোশ্চেনটা এভাবেও হতে পারে, পদ্মা সেতু বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট 0.5% বৃদ্ধি করবে। আপনার মতামত লিখুন বা আপনার বিশ্লেষণ লিখুন, এভাবে কোশ্চেনটা আসতে পারে। আবার হচ্ছে মেট্রো রেলের যে বিষয়টা বললাম, মেট্রো রেল সরাসরি একটা টপিক হিসাবেও এরকম থাকতে পারে যে মেট্রো রেল, আবার এরকমও থাকতে পারে যে মেট্রো রেল ঢাকার যোগাযোগ ব্যবস্থায় বা যানজট নিরসনে বড় ভূমিকা রাখবে, হ্যাঁ, বা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, এরকম কোশ্চেন হতে পারে। এই দুটো বিষয় হচ্ছে এখনের গভর্নমেন্টের খুব প্লাস পয়েন্ট। সো এই দুটো নিয়ে কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। সাথে হচ্ছে মুজিব বর্ষ এবং স্বাধীনতার 50 বছর পূর্তি, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট টপিক। মুজিব বর্ষ নিয়ে করোনার আগে যখন কয়েকটা পরীক্ষা হয়েছিল, তখন কিন্তু মুজিব বর্ষ নিয়ে কোশ্চেন আসা শুরু করেছিল, কিন্তু করোনার মধ্যে পরীক্ষা না হয় এই টপিকটা নিয়ে আর কোশ্চেন হয়নি। এখন এই মুজিব বর্ষ গত বছরও ছিল, এই বছর আমরা মুজিব বর্ষ পালন করছি, তো এটা নিয়ে কিন্তু কোশ্চেন হতে পারে, মুজিব বর্ষ এবং হচ্ছে স্বাধীনতার সুবর্ণ কি বলে 50 বছর পূর্তি। আচ্ছা, তারপরে হচ্ছে বর্তমান পরিস্থিতিতে আপনারা জানেন যে ই কমার্স এবং অনলাইন কেনাকাটায় কিছু ধরনের, আমরা গত কিছুদিনের এক্সপিরিয়েন্সে দেখেছি এগুলাতে প্রচুর অনিয়ম হয়েছে। ইভ্যালির মতো একটা প্রতিষ্ঠান তাদেরকে আইনে, এই বিষয়টা নিয়ে একটা কোশ্চেন হতে পারে যে অনলাইন কেনা। স্যার শুনতে পাচ্ছি না। স্যার শোনা যায় না। স্যার কথা তো শোনা যাচ্ছে না। স্যার তো চলে গেছেন দেখছি। স্যার কি বের হয়ে গেছে?
আচ্ছা, সঞ্চয়পত্রের সুদের হার কিছুদিন যাবত রিসেন্টলি কমানো হয়েছে, আপনারা জানেন সঞ্চয়পত্রের সুদের হার। স্যার আগেরটা ক্লিয়ার করুন না, এই যে ই আর কমার্সের ওই যে ই কথা বলছিলেন না? কমার্সের কথা বলছিলেন। হ্যাঁ, ই কমার্স ও অনলাইন কেনাকাটায়, ই কমার্স অনলাইন কেনাকাটায় গ্রাহক স্বার্থ সংরক্ষণে করণীয়, গ্রাহক স্বার্থ সংরক্ষণে করণীয় এই ব্যাপারে আপনারা একটু স্টাডি করবেন। বেশ কয়েকটা কলাম লেখা হচ্ছে রিসেন্টলি, যে একটা কর্তৃপক্ষ গঠন করা হবে যারা হচ্ছে এই অনলাইন মার্কেটিং গুলো, অনলাইন শপিং গুলো, এই ই কমার্স রিলেটেড বিষয়গুলো। আপনারা জানেন যে এখন কোনো রেগুলার কোনো অথরিটি নেই এই ই কমার্স বিষয়ে কোনো ডিসিশন দেওয়ার জন্য। আমরা কি করি, প্রচলিত আইনের আওতায় হয়তো কখনো র্যাব, কখনো বাংলাদেশ ব্যাংক, কখনো ভোক্তা অধিকার সংরক্ষণ, এই যে এরা কাজগুলো করছে, এরা হয়তো কাউকে গ্রেপ্তার করছে, কারো বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, কিন্তু কোনো ডেডিকেটেড কোনো একটা অথরিটি কিন্তু নেই এখনো পর্যন্ত বাংলাদেশে এই অনলাইন শপিং এর বিষয়ে বা ই কমার্সের বিষয়ে। তো সেরকম একটা অথরিটি গঠন করার চেষ্টা চলছে এবং একটা কমিটি গঠন করা হয়েছে যারা এই বিষয়ে সুপারিশ করবে। এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন এবং এটা নিয়ে সাজেশন গুলা দেখবেন। যারা কলামিস্ট তারা বিভিন্ন ধরনের সাজেশন দিচ্ছেন, আপনারা এগুলো একটু ফলো করবেন, তারা কি ধরনের কথাগুলো বলছেন। আচ্ছা, গেল। এবার হচ্ছে সঞ্চয়পত্রের সুদের হারের কথা বলছিলাম। সঞ্চয়পত্র আপনারা এর সামনে বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা দিবেন, তো বাংলাদেশ ব্যাংকের পরীক্ষা এই যে সঞ্চয়পত্রের সুদের হারের বিষয়টা কিন্তু ডিপলি এইসবের সাথে রিলেটেড। সঞ্চয়পত্রের সুদের হারটা হ্রাস করা হয়েছে। এখন এটা নিয়ে বহু কথা হচ্ছে যে হ্রাস করাটা ঠিক হয়েছে বা এটা ঠিক হয়নি, অনেকের পক্ষে বিপক্ষে মত দিচ্ছেন। এখানে আপনার কোশ্চেনটা এভাবে আসতে পারে যে সরকারের অনুৎপাদনশীল খাতে ব্যয় হ্রাসে সঞ্চয়পত্রের সুদের হার হ্রাস একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ভাই একটু আরেকবার বলবেন? অনুৎপাদনশীল খাতে ব্যয় হ্রাসে সঞ্চয়পত্রের সুদের হার হ্রাস একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মানে সরকারের দু ধরনের কাজ থাকে, একটা হচ্ছে উৎপাদনশীল, একটা হচ্ছে অনুৎপাদনশীল। বাজেটে আমরা দেখি তার মধ্যে এই যে উৎপাদনশীল কোনগুলো, নতুন করে রাস্তাঘাট তৈরি করা হচ্ছে, কোনো একটা বেড়িবাঁধ তৈরি করা হচ্ছে, মেট্রো রেল তৈরি করা হচ্ছে, এই যে কাজগুলো উৎপাদনশীল কাজে ব্যয়। আর অনুৎপাদনশীল কোনগুলো, এই যে ইন্টারেস্ট দিচ্ছে, বড় একটা অংশ সরকারের ব্যয়ের খুব বড় একটা অংশ চলে যায় হচ্ছে শুধুমাত্র বিভিন্ন ঋণের বিপরীতে ইন্টারেস্ট দিতে যে। তো তারও একটা বড় অংশ হচ্ছে সঞ্চয়পত্র। আমরা জানি প্রতি বছর 50,000 কোটি টাকা, 60,000 কোটি টাকা, 70,000 কোটি টাকা সরকার কিন্তু সঞ্চয়পত্র নতুন ভাবে বিক্রি করছে, যার ফলে এটার ইন্টারেস্ট রেটটা আসে অনেক বেশি। প্রতি বছর সরকারকে বিশাল অঙ্কের একটা টাকা শুধুমাত্র ইন্টারেস্ট হিসেবে পে করতে হয়। তো সেখানে সঞ্চয়পত্রের রেটটা যদি কমিয়ে দেয়, সরকারের বোঝাটাও কিন্তু অনেকখানি কমবে। তো সেই ক্ষেত্রে বলছি যে সরকারের অনুৎপাদনশীল ব্যয় হ্রাসে সঞ্চয়পত্রের সুদের হার কমানো একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বোঝা গেল? আচ্ছা, এরপরে হচ্ছে ভ্যাকসিন ডিপ্লোমেসি। আপনারা কি ভ্যাকসিন ডিপ্লোমেসি নিয়ে কেউ জানেন এখানে? না ভাইয়া, জানি না। ভ্যাকসিন ডিপ্লোমেসি বিষয়টা হলো কি, যে এখন দেখেন করোনা ভাইরাসের এই যে ভ্যাকসিন, এটা নিয়ে পৃথিবীর যেমন জার্মানি, কানাডা, তারা কিন্তু আগে থেকে এই করোনার ভ্যাকসিন অর্ডার করে রেখেছে এবং তারা তাদের জনসংখ্যার 5 গুণ 10 গুণ করে অর্ডার করে রেখেছে। এখন তৃতীয় বিশ্বের কান্ট্রিগুলা কিন্তু এই ভ্যাকসিনগুলো পাচ্ছে না, তৃতীয় বিশ্বের কান্ট্রিগুলা এই ভ্যাকসিনগুলো এখন পাচ্ছে না, যার জন্য তাদের দেশে, যেমন আমাদের দেশেই বলি, আমরা যে পরিমাণে জনসংখ্যা সেই তুলনায় ভ্যাকসিনে কিন্তু একটা শর্টেজ আছে অলরেডি। এখন কি হচ্ছে, এই ভ্যাকসিন নিয়ে একটা ডিপ্লোমেসি হচ্ছে, কখনো চীন আমাদের অফার করছে, কখনো ইন্ডিয়া কিন্তু অফার করছে। তারা এর মাধ্যমে কি করার চেষ্টা করছে, বাংলাদেশের কাছে আসার চেষ্টা করছে। ঠিক একইভাবে এভাবে ভ্যাকসিন নিয়ে কিন্তু নানা ধরনের ডিপ্লোমেসি হচ্ছে। কেউ এটাকে একটা সফট টুল হিসেবে ব্যবহার করছে অন্য একটা দেশের বিশ্বাসভাজন হওয়ার জন্য। আবার একইভাবে আপনি যদি অন্য ওয়েতে চিন্তা করেন, যেসব বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের যে কান্ট্রিগুলো আছে, তারা কিন্তু
এই যে ধরেন চীন এবং ইন্ডিয়া আমাদের কাছাকাছি আসার চেষ্টা করছে, এই দুইজনকে ইউজ করে আমরা চেষ্টা করছি যে কিছু ফ্রিতে বা অনেক কম মূল্যে কিভাবে কিছু ভ্যাকসিন আনা যায়। যেমন আমরা চীনের কাছ থেকে কিছু ভ্যাকসিন অনেক কম মূল্যে আনতে পেরেছি। তো এই যে ডিপ্লোমেসিটা ইউজ করা হচ্ছে, ভ্যাকসিন ডিপ্লোমেসি, এটা নিয়ে একটু বিস্তারিত আপনারা পড়বেন। এটা এখনের সময় খুব ইম্পর্টেন্ট। আমি জানি না ভ্যাকসিন ডিপ্লোমেসি নিয়ে কোশ্চেন হবে কিনা, তবে যদি মনে করুন যে আর্টস ফ্যাকাল্টির কেউ একজন কোশ্চেন করেন, বা দেখা যাচ্ছে যিনি এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেন, এই ধরনের কেউ যদি কোশ্চেন করেন, তাহলে কিন্তু এরকম টপিক আসতেই পারে। ভ্যাকসিন ডিপ্লোমেসিটা পড়বেন, প্লাস হচ্ছে করোনা ভাইরাস, করোনা পরবর্তী দেশের অর্থনৈতিক উন্নয়নে। এই দেশের অর্থনৈতিক উন্নয়ন বলছি, এটা কিন্তু কোনো একটা সেক্টর বেসড হতে পারে কোশ্চেনটা। এটা হতে পারে যে গার্মেন্টস সেক্টরের। হ্যাঁ, আপনারা জানেন যে গার্মেন্টস সেক্টরটা আমরা আগে বিশ্বে কত নাম্বারে ছিলাম গার্মেন্টস এর দিক থেকে, রপ্তানির দিক থেকে, আরএমজি? স্যার 2 নম্বরে স্যার। 2 নম্বরে স্যার, দ্বিতীয়। হ্যাঁ, তৃতীয় দ্বিতীয় ছিলাম। ছিলাম, কিন্তু এই বর্তমানে করোনার কারণে তৃতীয়। আমরা তৃতীয় পজিশনে চলে গেছি। আমাদের আগে কে উঠে গেছে বলেন তো? ভিয়েতনাম। ভিয়েতনাম। ভিয়েতনাম চলে গেছে। এখন কোশ্চেনটা এভাবে চলে আসতে পারে যে করোনার পরবর্তীতে আমরা যদি আমাদের সেই হারানো স্থান পুনরুদ্ধার করতে চাই, গার্মেন্টস খাতে আমাদের পুরনো স্থান পুনরুদ্ধার করতে চাই, তাহলে আমাদের কি কি করণীয়, এটাকেই গুছিয়ে কোশ্চেনটা আসতে পারে। বা গার্মেন্টস খাত না নিয়ে সরাসরি দেশের অর্থনৈতিক উন্নয়নে করণীয়, বা এরকম আসতে পারে যে এসএমই খাতে। এসএমই তো আমরা জানি নাকি, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ। হ্যাঁ, এসএমই গুলো কিন্তু প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে, করোনার সময় প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। সো এদের উন্নয়নের জন্য কি কি করণীয়, বা আপনারা যেহেতু ব্যাংকে পরীক্ষা দিচ্ছেন, ব্যাংকগুলোর স্পেশালি কি কি করণীয় এই এসএমই খাতের উন্নয়নে, বা হচ্ছে আমি যদি বলি যে দেশের উন্নয়নে বা গার্মেন্টস খাতের উন্নয়নে, করোনা পরবর্তী এই অর্থনৈতিক সংকটগুলো মোকাবেলায় ব্যাংকগুলোর কি করণীয় স্পেশালি। হ্যাঁ, বিভিন্ন খাতের স্যার উন্নয়নে আমি কি করণীয়। স্যার ব্যাংকের নাকি লেনদেন বাড়ছে করোনার মধ্যে, এরকম? হ্যাঁ, ব্যাংকের লেনদেন বেড়েছে? জি স্যার। না, লেনদেন তো ওভাবে বাড়েনি, প্রফিটের ফিগার বেড়েছে বলতে পারেন, প্রফিট বেড়েছে। প্রফিট বেড়েছে। আপনারা যারা এখানে অ্যাকাউন্টিং এ তারা হয়তো বুঝবেন। এখন কিন্তু আর প্রফিটটা আমরা যেভাবে চিন্তা করি, যারা নন বিবিএ ব্যাকগ্রাউন্ড বা নন কমার্স ব্যাকগ্রাউন্ড, অনেকের হয়তো ধারণাটা হচ্ছে এরকম যে আমি একটা জিনিস হয়তো 10 টাকায় কিনলাম, 15 টাকায় বিক্রি করলাম, তাহলে 5 টাকা লাভ হলো, এটাই হচ্ছে একমাত্র লাভ, ইনকাম। আসলে কিন্তু সব প্রফিট এভাবে কেনা বেচা করে প্রফিট এরকম না, কিছু আছে জাস্ট হচ্ছে অ্যাকাউন্টিং প্রফিট। হ্যাঁ, আমার হয়তো একটা সম্পদকে আমি রিভ্যালুয়েশন করে দেখালাম। আগে একটা সম্পদের দাম ছিল 20 কোটি টাকা, আমি এখন বললাম যে বাজারে এটা ডিমান্ড বেড়ে গেছে, দাম বেড়ে গেছে, আমি ওই সম্পদটাকে হয়তো 25 কোটি টাকা দেখালাম। ঠিক আছে? বা আগে আমার একটা কিছু ব্যাড লোন ছিল, সেই ব্যাড লোন গুলোকে আমি কি করলাম, তার থেকে কিছু রিকভারি হলো, এটাকে আমি প্রফিটে দেখালাম। এরকম বিভিন্ন ভাবে কিন্তু প্রফিট বাড়ানো যায়। তো প্রফিটের ফিগারটা হচ্ছে আসলে মিসলিডিং। প্রফিট দিয়ে কোনো ফিনান্সিয়াল হেলথ পরিপূর্ণভাবে বোঝা যায় না, এর সাথে আরো অনেক কিছু ইন্ডিকেটর আছে, যে ইন্ডিকেটর গুলো একই সাথে থাকতে হয়, তাহলে একটা কোম্পানির বা হচ্ছে একটা ইন্ডাস্ট্রির ফিনান্সিয়াল হেলথ বোঝা যায়। যাই হোক, এই আমাদের দেশে এই ব্যাংকগুলোর প্রফিট বেড়েই চলেছে, এর অনেকগুলো কারণ আছে। এর কারণ কিন্তু ট্রানজেকশন বাড়াটা হতে পারে জাস্ট একটা কারণ, কিন্তু যেটা করোনার সময় হয়নি। আপনারা জানেন করোনার সময় ব্যাংকগুলো বন্ধ ছিল, তাহলে ট্রানজেকশন কিভাবে বাড়ে। এনিওয়ে, আমরা তারপরে যাই হচ্ছে সঞ্চয়পত্রের সুদ হার নিয়ে বললাম। আপনারা কি সেই ডিপোজিট রেট আর লেন্ডিং রেট ফিক্স করে দেওয়ার সেই টপিকটা মনে আছে? বেশ আগে কিন্তু কাজটা করা হয়েছে, 9 আর 6। এখানে কার মনে আছে দেখি তো? ব্যাংকের ঋণের হার এবং স্যার ব্যাংক আমানতের হার। ব্যাংক স্যার আমানত পূরণ করবে 6% হারে এবং ঋণ প্রদান করবে 9% হারে। হ্যাঁ, এইটা কিন্তু এখন একবারে ফিক্সড করে দেওয়া হয়েছে। তো এইটা থেকে কোশ্চেন কিন্তু অলরেডি এসেছে, অলরেডি একটা ব্যাংকে এই জায়গা থেকে কোশ্চেন এসেছে, এবং এখন কিন্তু আসতে পারে এই জায়গা থেকে কোশ্চেন। সো এই টপিকটাকে অ্যাভয়েড করা উচিত হবে না, এটা একটু মনে রাখবেন সবাই, এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। কিভাবে আপনার যে প্রশ্ন আসতে পারে?
কোশ্চেনটা এইভাবে আসতে পারে, সবাই কোশ্চেনটা ইয়েটা বুঝতে পেরেছেন তো, যে স্যার প্রেক্ষাপটটা এইটার বুঝতে কারণেই তো স্যার এই যে সঞ্চয়পত্র সুদের হারে পরিবর্তনটা আসছে। পেরেছেন? সুদের হারের পরিবর্তনটা, হ্যাঁ, এই যে এই 9 আর 6টা আপনার করোনার আগে এইটা নিয়ে কোশ্চেন এসেছে, কারণ এই এই রুলটা তো হয়েছে বেশ আগে, এটা নিয়ে কোশ্চেন অলরেডি এসেছে। যাই হোক, বিষয়টা হলো কি, 9 আর 6 প্রেক্ষাপটটা তো বুঝতে পেরেছেন, যে ডিপোজিট রেট, আমরা যে ব্যাংকে টাকা রাখি সেটা বিপরীতে আমাদের যে টাকাটা দেয় সেটা হচ্ছে ডিপোজিট রেট, সেটা হচ্ছে 6%। আর হচ্ছে ব্যাংক যখন কাউকে ঋণ দেয়, কোনো একটা ব্যবসায়ীকে ঋণ দিচ্ছে, তখন সেটা 9% হারে দিবে। এটা হচ্ছে সর্বোচ্চ রেট বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দিয়েছে। এখন এটা আমাদের ইকোনমির জন্য ভালো হলো নাকি খারাপ হলো, কি মনে হয় আপনাদের? বলেন তো দেখি, কি মনে হয় আপনাদের? আমাদের ইকোনমির জন্য এটা কি ভালো হলো নাকি খারাপ হলো? হ্যাঁ, ভালো হলো। এটা তো স্যার ইকোনমিতে তো অনেক নেগেটিভ ইয়া ফেলবে, ইম্প্যাক্ট ফেলবে। নেগেটিভ ইম্প্যাক্ট তো আসে। এখন এই বিষয়টাই আপনাদের আলোচনা করতে হবে। কোশ্চেন কিন্তু আমি যেভাবে আপনাদের এখানে প্লেস করছি ঠিক এই একইভাবে আসবে। দেখেন যে কেউ কেউ বলবে যে এটা ভালো দিক আছে, কেউ বলবে খারাপ দিক আছে। আসলে ভালো এবং খারাপ দুটো দিকই আছে, তাই না? ভালো দিকের মধ্যে কি কি আছে, যে আমরা হয়তো ডিপোজিট রেট যখন ফিক্স করে দিচ্ছে 6%-এ, আর লেন্ডিং রেট 9%-এ ফিক্স করে দিচ্ছে। আগে লেন্ডিং রেট ছিল 17%, 18%। এতে জি স্যার, জি স্যার। ব্যবসায়ীরা উপকৃত হবে, ব্যবসায়ীরা ব্যবসায়ীর উপকৃত হবে, আর এদিকে যারা স্যার ওই যে ডিপোজিট করবে স্যার ওরা হ্যাঁ, ওদের প্রবলেম হবে। ওদের প্রবলেম হবে। কিন্তু ব্যবসায়ীরা যখন উপকৃত হবে, একটা জিনিস খেয়াল করেন, যে একজন ব্যবসায়ী হয়তো সে আহ একটা দ্রব্য তৈরি করছে, মনে করেন পোশাক তৈরি করছে একজন, তো সে যখন কম ইন্টারেস্টে ঋণ নিতে পারবে, তখন তার ব্যবসার খরচটা কমে যাবে। সে হয়তো ওই প্রোডাক্টটা আপনাকে কম মূল্যে অফার করতে পারবে, ঠিক আছে? তাহলে হয়তো দামটা কমে যাচ্ছে একটা প্রোডাক্টের। এটা কিন্তু তখন সাধারণ ভোক্তারাও এই লাভের অংশীদার হবে। এভাবেও আপনি চিন্তা করতে পারেন। আবার দেখেন যে ডিপোজিটরদের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন, ডিপোজিটররা আগে যেটা লাভ করতেন, এখন তাদের রেটটা কিন্তু কমে যাচ্ছে। কমে যাওয়ার ফলে অনেকে যারা এই যে ব্যাংকে এফডিআর এর উপর ডিপেন্ডেন্ট ছিলেন, তারা কিন্তু অনেকেই তাদের জীবনযাত্রার মানটা অনেক নিচে নেমে যাবে। জি স্যার। তো বিভিন্ন পয়েন্ট থেকে এই বিষয়টা লেখা যায়। আপনারা এর উপরে অনেক রাইট আপ পাবেন, গুগলে একটু সার্চ করে সবাই দেখবেন, গুগলে সার্চ করে এর উপরে টপিক মানে রাইট আপ তৈরি করবেন। আর স্যার এর ফলে তো স্যার ব্যাংকের মুনাফাও তো হ্রাস হচ্ছে। এতে ব্যাংকের মুনাফা হ্রাস হচ্ছে এবং ব্যাংকগুলোর মধ্যে একটা জি স্যার, ফিয়ার্স কম্পিটিশন তৈরি হচ্ছে। হ্যাঁ, তারল্য সংকট দেখা দিচ্ছে। এবং কম্পিটিশন এমন একটা পর্যায়ে চলে গেছে যে ব্যাংকগুলো এখন কি করছে, 3% মার্জিন কিন্তু বাংলাদেশের ব্যাংকগুলো, যে ব্যাংকগুলো আছে এরা এটাতে অভ্যস্ত না। মানে এটাকে আমরা বলি স্প্রেড লেন্ডিং রেট। আর হচ্ছে আপনাদের ভাইবার জন্য এটা একটা কোশ্চেন কিন্তু, স্প্রেড। হ্যাঁ, কোশ্চেন এইভাবে করতে পারে, যারা হয়তো সামনে ভাইবা পরীক্ষা দিবেন কিন্তু এই কোশ্চেন করতে পারে যে স্প্রেড কি জিনিস। স্প্রেড অনেক সময় বলে দেয় যে ইন্টারেস্ট রেট স্প্রেড, আর অনেক সময় শুধু স্প্রেডের কথা উল্লেখ করে। স্প্রেড হচ্ছে যে ডিপোজিট রেট আর হচ্ছে লেন্ডিং রেট, এই দুটোর মধ্যে যে গ্যাপটা, এটাকে বলা হয় স্প্রেড। এটা মনে রাখবেন, এটা ইন্টারেস্ট রেট স্প্রেডও বলে বা শুধু স্প্রেডও বলা হয়। তো যাই হোক, এখন এই টপিকটা আগে বেশ বলা যায় 2-3 বছর হয়ে গেছে, তারপরেও এটার গুরুত্ব কিন্তু কমেনি, আমরা এই জায়গা থেকে সরে আসিনি। আবার কোশ্চেনটা এরকম হতে পারে, দেখেন মুক্তবাজার অর্থনীতি, মুক্তবাজার অর্থনীতি মানে কি? মুক্তবাজার অর্থনীতিতে কি বলে? ফ্রি রেইন ইকোনমি। ফ্রি রেইন ইকোনমি মানে কি? এখানে অর্থনীতিতে আছেন, আমাকে বলেন তো, হোয়াট ডু ইউ মিন বাই ফ্রি রেইন? ভাইয়া, যেখানে আর কি সরকারের প্রভাব ছাড়া চাহিদা ও যোগানের ভিত্তিতে দাম নির্ধারিত হয়, সেটা ফ্রি মার্কেট। গুড। তার মানে হচ্ছে সরকারের এখানে মিনিমাম লেভেলের ইন্টারাপশন থাকবে বা সরকারের কোনো ভূমিকাই থাকবে না, খুব কম লেভেলে কয়েকটা ক্ষেত্র আছে যেগুলো হচ্ছে ভেরি বেসিক থিং, সেগুলোর বাইরে সরকার কোনো কিছুতে তার এই যে শক্তিশালী হাতটা বিস্তার করবে না। তার মানে মার্কেটকে, তার যে মার্কেট ফোর্সেস আছে,
ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এটা দ্বারা নির্ধারিত হতে দিবে। তো সেই প্রেক্ষাপটে যদি আপনি চিন্তা করেন বাংলাদেশের মুক্তবাজার অর্থনীতিতে এটা একটা বড় ইন্টারাপশন না? সরকার নির্ধারণ করে দিচ্ছে যে কোনটার রেট কত হবে। এটা তো নির্ধারণের কথা ছিল কিসের ভিত্তিতে? চাহিদা এবং যোগানের ভিত্তিতে। চাহিদা যোগানের ভিত্তিতে। কিন্তু সেখানে আমরা নির্ধারণ করছি এটা কিভাবে? স্বয়ংক্রিয়ভাবে, আমাদের নিজেদের ইচ্ছা খুশি মতো। তাহলে যদি কোশ্চেনটা এভাবে হয় আপনাদের কিন্তু অ্যান্সার করতে হবে যে এই যে ঋণ ও আমানতের সুদ হার নির্ধারণ করে দেয়া মুক্তবাজার অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মুক্তবাজার অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। ব্যাখ্যা করুন। পারবেন না? পারা যাবে? এটা আরেকটু বললে ভালো হয়। মানে এই যে ডিপোজিট এবং লেন্ডিং রেট এই দুইটা ফিক্স করে দেওয়া মুক্তবাজার অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মুক্তবাজার অর্থনীতি যে অর্থনীতি বলে যে সবকিছু মার্কেটের হাতে ছেড়ে দাও, মার্কেটের হাতে ছেড়ে দাও, মার্কেটই নির্ধারণ করবে তোমার ইন্টারেস্ট রেট কত হবে, ঋণের হার কত হবে, আমানতের হার কত হবে, মার্কেট নির্ধারণ করবে। তুমি সরকার তুমি এগুলা নির্ধারণ করবা না। এটা বলে হচ্ছে মুক্তবাজার অর্থনীতি। তাহলে এই যে বিষয়টা এখন আমরা নির্ধারণ করে দিলাম এটা তো অবশ্যই মুক্তবাজার অর্থনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, সঙ্গতিপূর্ণ নয়। তাহলে এই বিষয়টাই আপনাকে ব্যাখ্যা করতে বলবে। তাহলে পারা যাবে না? জি স্যার, পারা যাবে। আচ্ছা, এখন আমাকে বলেন দেখি কেমন কার ধারণা আছে। আমাদের দেশে 2007 থেকে শুরু করে আজকে 2021 প্রায় 13 বছরের জার্নিতে বিদ্যুৎ খাতে কতখানি উন্নয়ন হয়েছে? বিদ্যুৎ 2007 সালে কিরকম ছিল কে কে জানেন? তার থেকেও তো স্যার এখন ডেভেলপ ভালো হইতেছে, সাপ্লাই তখন কত- ভালো পাচ্ছে। কত মেগাওয়াট ছিল 2007 সালে? সেটা বলতে জানেন তো পারবো না। ফিগারটা? ক্লোজ টু 3000 মেগাওয়াট। আর এখন কত মেগাওয়াট তৈরি হয় বাংলাদেশে বিদ্যুৎ? 24,000। 24,000 হচ্ছে আমাদের তৈরির ক্ষমতা আছে। হ্যাঁ, আসলে হয়তো আমরা অত বেশি তৈরি করা লাগে না, মানে আপনার একটা এফিসিয়েন্সি রেট আছে না? দেখা যায় যে আপনার যেটুকু কর্মক্ষমতা আছে তার পুরোটা কিন্তু আমরা ইউজ করি না। জি হয়তো স্যার। তার 70% 80% আমরা ইউজ করি। যাই হোক, প্রায় 18,000 থেকে 19,000 20,000 এই কাছাকাছি কিন্তু আমাদের বিদ্যুৎ উৎপাদন হয় এখন। তো আমরা অনেক দূর এগিয়েছি, কিন্তু একটা জায়গায় একটা সমস্যা রয়ে গেছে। সেটা কি? আমাদের ডিপেন্ডেন্সি টু দা কুইক রেন্টাল প্ল্যান্টস। আমরা কুইক রেন্টাল প্ল্যান্টের কথা সবাই জানি না। না কুইক ভাই। রেন্টাল, হ্যাঁ ভাই জানি না। এইটা নিয়ে পড়াশোনা করবেন। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের উপর আমাদের ডিপেন্ডেন্সি কিন্তু রয়ে গেছে। ওই যে সরকার স্বল্প মেয়াদের জন্য, মানে যতদিন পর্যন্ত আমরা বিদ্যুৎ উৎপাদনে স্থায়ী কোনো সমাধান না আনতে পারি ততদিন পর্যন্ত খুব তড়িঘড়ি করে এই যে তেল পুড়িয়ে গ্যাস পুড়িয়ে কিছু বিদ্যুৎ কেন্দ্র তৈরি করেছিল। এগুলোর খরচ কিন্তু অনেক বেশি। তেল পুড়িয়ে যদি আপনি বিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে চান সেটা খরচ অনেক বেশি। এগুলো হচ্ছে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র। তো এগুলোর উপর, এগুলো যেহেতু অনেক পাওয়ারফুল কোম্পানি এগুলো তৈরি করেছে, এগুলো থেকে আমরা আর বেরোতে পারছি না এখনো পর্যন্ত। তাদের কিন্তু স্যার এই যে কুইক রেন্টাল যেটা বললেন সেটা মানে একটু প্রযুক্তিগুলা ব্যাকডেটেড। হ্যাঁ, তোমার যে backdated, ব্যাকডেটেড, আপডেটেড না। কিন্তু আমরা হয়তো আমাদের এতদিন পর্যন্ত সেটা ভালো কাজ দিয়েছে যে আমাদের বিদ্যুৎ একটা সময় প্রায় চলে যেত, এখন আর সেই বিদ্যুৎটা যায় না। কিন্তু এর মধ্যে মোটামুটি 12-13 বছর কেটে গেছে। তো আমাদের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতাও এর মধ্যে বেড়েছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রায় তৈরি হয়ে গেছে, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়ে গেছে। তো এই অবস্থায় কুইক রেন্টালটা কিন্তু বাদ দেওয়া উচিত, কারণ এটায় জনগণের টাকা অনেক খরচ হচ্ছে, প্রচুর পরিমাণে টাকার অপচয় হচ্ছে। তাহলে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র বাদ দেওয়া উচিত। এখন আমাকে বলেন যে এই এই রিলেটেড একটা কোশ্চেন হতে পারে কিন্তু, যে আপনারা পত্রিকা তো কেউই মনে হচ্ছে খুব একটা পড়েন না।
জ্বালানি নীতি ঘোষণা করা হয়েছে কয়েকদিন আগে, জানেন কেউ? আগামী 5 বছরের জন্য যে জ্বালানি নীতি ঘোষণা করা হয়েছে বাংলাদেশে, জানেন এটা? না স্যার। এগুলো তো পেপার পড়তে হবে, আপনারা রিটেনের জন্য একটু পড়াশোনা করেন, একটু পত্রিকা পড়েন, পত্রিকা গো থ্রু করেন, নাহলে কিন্তু সমস্যা। যাই হোক, জ্বালানি প্রতিমন্ত্রী যে জ্বালানি নীতি ঘোষণা করেছেন, সেখানে উনি কিন্তু বলেছেন যে কুইক রেন্টাল গুলো বাদ দিবেন, আস্তে আস্তে কুইক রেন্টাল গুলোকে আস্তে আস্তে বাদ দিয়ে দিবেন, তাদের আর মেয়াদ বাড়াবেন না। তাহলে এই জায়গা থেকে একটা কোশ্চেন হতে পারে, এগুলো যেন চোখ না এড়িয়ে যায়। আপনারা কিন্তু এই যে গুরুত্বপূর্ণ জায়গাগুলো চোখ এড়িয়ে যাচ্ছে, এগুলা খুব বড় একটা ডিসিশন। শুধু কুইক রেন্টাল যদি বাদ দিয়ে দেয়, সরকারের অন্তত পক্ষে 10-12 হাজার কোটি টাকা শুধু সেভ হবে, শুধু কুইক রেন্টাল গুলো বাদ দিয়ে দিলে। বিশাল ব্যাপার কিন্তু। আচ্ছা, যাই হোক, এখন এই যে কোশ্চেনটা এভাবে হতে পারে, সরকারের না বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল নির্ভরতা কমিয়ে, বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল নির্ভরতা কমিয়ে স্থায়ী সমাধানের দিকে সবাই কি লিখতে পারছেন? আমার কথা শুনতে পাচ্ছেন তো? জি ভাই। বিদ্যুৎ খাতে কুইক রেন্টাল নির্ভরতা কমিয়ে স্থায়ী সমাধানের দিকে এগোনোই হবে সঠিক জ্বালানি নীতি। এগোনোই হবে সঠিক জ্বালানি নীতি। এভাবে কোশ্চেন গুলো হতে পারে। তো যাই হোক, অনেকগুলো টপিক নিয়ে কথা বলেছি, আপনারা এগুলোর উপরে সুন্দরভাবে রাইট আপ তৈরি করবেন প্রত্যেকে। দেখবেন যে এই জায়গাগুলো থেকে আপনাদের কোশ্চেন আসবে। কিন্তু এর আশেপাশে জিনিস নিয়ে আরেকটা বিষয় বলি, এই যে আপনারা শিক্ষানীতিতে কিছু চেঞ্জ আসছে, এই বিষয়টা সবাই ফলো আপ করছেন তো? সামনে শিক্ষানীতিতে বড় একটা চেঞ্জ আসছে, এই বিষয়টা নিয়ে একটু পড়াশোনা। হ্যাঁ, এই সাল থেকে এইটা নিয়ে কোশ্চেন যে হবেই তা না, এটা খুব বেশি ইম্পর্টেন্ট জিনিস না, কিন্তু একটু ধারণা রাখবেন। এটা নিয়ে একটু ধারণা রাখবেন যে কি কি চেঞ্জ হচ্ছে, এটা নিয়ে একটু ধারণা রাখবেন। আরেকটা হচ্ছে খুব বড় জিনিস, সেটা হচ্ছে স্টিমুলাস প্যাকেজ। করোনার যে স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করা হয়েছে, স্টিমুলাস প্যাকেজটা, ঠিক আছে, প্রণোদনা প্যাকেজ, এটা কতটুকু আমরা ডিসবার্স করতে পেরেছি অলরেডি এবং কতটুকু এখনো বাদ রয়ে গেছে, এটা নিয়ে আপনারা একটু পড়বেন। আচ্ছা, আরো কিছু মেইন ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদের এই যে বললাম, এখন আমরা একটু ফোকাস রাইটিং এর টপিকটা কিভাবে লিখবো বা এইগুলো, এটা নিয়ে আলোচনা করি। তারপরে আবার কিছু টপিক নিয়ে সময় থাকলে আলোচনা করা যাবে। আমি একটু স্লাইডটা শেয়ার করছি। আপনাদের এখানে ডেইলি স্টার পড়েন কে কে? এখানে কেউ আছেন ডেইলি স্টার এর বিজনেস পাতা রেগুলার পড়েন? রাখা হচ্ছে ইদানিং স্যার, তবে পড়া হচ্ছে না ওভাবে। না, শুধু রাখলে তো হবে না, পড়তে হবে তো। আপনাদের ইতিমধ্যে ক্লজের ক্লাস কি হয়ে গেছে নাকি সামনে? স্যার হয় না এখনো ক্লোজ। আচ্ছা, ক্লজের ক্লাস যদি না হয়ে থাকে, সামনে আর কয়েকটা ক্লাসে, 2-3টা ক্লাসের মধ্যে হয়ে যাবে। ক্লাসটা করার পরে সবাই কিন্তু একবারে পত্রিকা পড়াটা অনেকখানি ইজিয়ার হয়ে যাবে আমার মনে হয়। হ্যাঁ, আমার এক্সপিরিয়েন্স তাই বলে। ক্লজের ক্লাসটা খুব ভালো মতো করবেন, বিশেষ করে নাউন ক্লজটা যেমন তেমন, অ্যাডজেক্টিভ ক্লজ আর হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, এই দুইটা ক্লাস খুব ভালো মতো সবাই একবারে পূর্ণ মনোযোগের সাথে করবেন। দেখবেন যে পত্রিকা পড়ার বিষয়টা অনেক ইজি হয়ে যাবে, অনেক ইজি হয়ে যাবে, আগের থেকে একবারে 70% ইজি হয়ে যাবে। যারা রেগুলার পত্রিকা পড়েন না তাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। তো যাই হোক, ক্লজের ক্লাস।
হ্যাঁ বলেন। বিজনেস যে এই অংশটা কোন কি বারের পত্রিকাতে দেয়? আমি তো শুক্রবারে রাখি, তো পাই না এটা না মানে। না, শুক্রবারে শুধু না, শুনেন, ওই যে পত্রিকার সাথে ডেইলি স্টারের সাথে দেখবেন যে ডেইলি স্টার এভাবে ভাঁজ করা থাকে না, ওর মধ্যে উপরে বিজনেস লেখা থাকে। দেখেন আমার এখানে মনে হয় এই পার্টটা আছে, আমি একটু দেখাই আপনাকে, বা আপনি যদি অনলাইনেও দেখেন, এই যে অনলাইনে একটা পেজ আমি একটু দেখাই বিজনেসের পার্টটা, এক মিনিট। এই যে এটা হচ্ছে বিজনেস। হ্যাঁ, আপনি এই যে ড্রপ ডাউন আইকনটাতে ক্লিক করবেন, এখানে ক্লিক করে বিজনেস পার্টে চলে যাবেন, অনলাইনে চলে যেতে পারবেন। আর পত্রিকা যদি মেইন পত্রিকা দেয়, মেইন পত্রিকার বাইরে একটা পেজ থাকে আলাদা, ঠিক আছে, যেটা ওই পত্রিকার পার্টের মধ্যে থাকে না, বিজনেস, ডেইলি স্টার বিজনেস লেখা থাকে। এই যে এরকম এই হ্যাঁ, ডেইলি স্টার বিজনেস লেখা থাকে, ডিফারেন্ট কালারের থাকে। হ্যাঁ একটু ডিফারেন্ট কালারে থাকে, একটু কি বলবো, ফেডেড একটা কালারে থাকে। কিরকম? হ্যাঁ, ব্রাউন কালার না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রাউন কালার, রাইট, ব্রাউন কালারের একটা পেজ। তো ওই পেজটা একটু আপনারা রেগুলার পড়বেন, ওইটা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম যে ডেইলি স্টারটা একটু গোথ্রু করার চেষ্টা ওই করবেন। পাতাটাই পড়তে হবে না আর কোনো পাতা পড়তে হবে? ওই ডেইলি স্টারের যে পেজগুলো, ওখানে থাকে 4টা পেজ মেইনলি। ওই 4টা পেজের মধ্যে আপনি হচ্ছে ইম্পর্টেন্ট টপিক দেখবেন, যেমন ওখানে বাইরের দেশের অনেক ইনফরমেশন থাকে, আবার একবারে পিওর বিজনেস রিলেটেড অনেক ইনফরমেশন থাকে, যে কোনো একটা কোম্পানি দেখা যাচ্ছে বাইরের দেশে ইনভেস্ট করছে, বা কোনো একটা কোম্পানির অবস্থা খারাপ, তখন তো নিয়ে থাকে। সবকিছু তো আপনার পড়ার প্রয়োজন নেই, আপনি ওখানে দেখবেন যে কোনটা আপনার, এই যে বাংলাদেশ ব্যাংকের যেরকম কোশ্চেন আসে, এই যে অনেকগুলো টপিক নিয়ে আমি কথা বললাম, এই টপিকের সাথে রিলেটেড। কখনো দেখবেন সেফটি নেট নিয়ে কোশ্চেন আসে, সেফটি নেট এটা নিয়ে কোশ্চেন আসে। তো আপনার সাথে রিলেটেড যে টপিকগুলো, এগুলো নিয়ে পড়বেন বেশি। বা ধরেন গার্মেন্ট সেক্টর বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট, এটা নিয়ে আসে। এফডিআই নিয়ে কোনো একটা লেখা আসছে, যে বাংলাদেশ ভবিষ্যতে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য কি কি পদক্ষেপ নিতে যাচ্ছে, হ্যাঁ, এটা নিয়ে এসেছে। আপনি সুন্দর মতো ওইটা পড়েন, প্রয়োজনে ওটার একটা, যদি অনলাইনে পড়েন কেউ স্ক্রিনশট রেখে দেয়, যাতে পরবর্তীতেও এটা পড়তে পারেন। আবার কি, যাদের হার্ড কপি আছে তারা ওইটা প্রয়োজনে কেটে সংরক্ষণ করেন, একটা খাতার ভিতরে রেখে দিতে পারেন, হ্যাঁ, বা স্টাপল করে রাখেন এই ধরনের ইম্পর্টেন্ট টপিক গুলো, এগুলো কাজে দিবে অনেক। তো এখন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ফলো মানে করলে হ্যাঁ হ্যাঁ, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ভালো, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসও দেখেন, সমস্যা নেই। যে কোনো একটা ইংরেজি পত্রিকা আপনি একটু পড়ার চেষ্টা করেন। আর শুধু ইংরেজি পত্রিকার কথাই বলি কেন, বাংলা পত্রিকায়ও যদি আপনি অর্থনীতির কোনো পার্ট পান, যেমন বণিক বার্তায় অর্থনীতির অনেক কিছু কভার করে, আবার হচ্ছে প্রথম আলোর মাঝে মাঝে অর্থনীতি নিয়ে কলাম লিখে ভিতরে পেজগুলোতে, তাহলে এগুলো পড়েন, যেটা নিয়ে আপনি জানতে পারবেন। মানে আমি কয়েকটা পার্ট আপনাকে বাদ দিই, আপনার সিলেবাসটা আমি ছোট করে দিই। প্রথমত হচ্ছে রাজনীতি নিয়ে, প্রিয় রাজনীতি নিয়ে আমাদের কোনো টপিক কিন্তু আসবে না। হ্যাঁ, বাংলাদেশের সমকালীন যত রাজনীতি আছে, যত ধরনের গ্যাঞ্জাম আছে, এগুলো নিয়ে কিন্তু কোনো কোশ্চেন আসবে না পরীক্ষাতে। সো আপনি রাজনীতি পুরোটাই বাদ দিয়ে দেন, রাজনীতি নিয়ে আপনার আপাতত জেনে খুব একটা লাভ কিছু হবে না পরীক্ষার জন্য, রাজনীতি পুরোটাই বাদ, এটা নিয়ে কোনো কোশ্চেন নেই। আপনার বিভিন্ন ধরনের এই যে দেশে খুন রাহাজানি অমুক তমুক আইন শৃঙ্খলা সমস্যা, এগুলো আইন শৃঙ্খলা সমস্যা নিয়ে আমাদের এখানে কিছু আসবে না। আমাদের তাহলে আসতেছে কি কোশ্চেন? খেলাধুলা নিয়ে কোনো কোশ্চেন আসে না। কি কোশ্চেন আসে তাহলে এখানে? মেইন কোশ্চেন হচ্ছে অর্থনীতির সাথে কোনো না কোনো ভাবে রিলেটেড, এবং কোন অর্থনীতি, আপনার আমার ব্যক্তিগত পকেটের বিষয় কিন্তু না, যেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমি, যেটা হচ্ছে যে সারা দেশকে ইম্প্যাক্ট করে যে বিষয়গুলো, যেমন সঞ্চয়পত্রের রেটটার কথা বললাম, যেমন জ্বালানি নীতির কথা বললাম, যেমন সেফটি নেটের কথা বললাম, বড় বড় মেগা প্রজেক্টের কথা বললাম। দেখেন এই বিষয়গুলো প্রত্যেকটাই সারা দেশের মানুষকে ইম্প্যাক্ট করে। যখন কোশ্চেন আসে তখন কিন্তু এই অর্থনীতির কোশ্চেন গুলোই আসবে, এবং এই বিষয়গুলো নিয়ে আসবে, যেটা হচ্ছে সারা দেশের মানুষকে এট এ টাইম ইম্প্যাক্ট করছে। তো এই টপিক গুলো পত্রিকার পাতায় যখনই আসে, আপনার কাজ হচ্ছে ওটা হয় কেটে রেখে দেয়া, নাহলে একটা স্ক্রিনশট রাখা এবং ওটা পড়ে ফেলা, খুব মনোযোগ দিয়ে পড়ে ফেলা, এবং পড়ার পরে 5টা মিনিট সময় নিয়ে চিন্তা করা যে আপনি যে জিনিসটা পড়লেন
এর মধ্যে যিনি লেখক তিনি কি কি যুক্তি দিয়েছেন, তিনি এটার পক্ষে কি বলেছেন বা বিপক্ষে কি বলেছেন। এই যে 5টা মিনিট আপনি এর পিছনে দিচ্ছেন, এটা হচ্ছে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট 5টা মিনিট। এতক্ষণ পর্যন্ত যেটা পড়েছেন তার কোনো মূল্য নেই যদি আপনি 5 মিনিট সময় এই যে রিভিউ করার জন্য ব্যয় না করেন। হ্যাঁ, কারণ হচ্ছে এই যে 5 মিনিট আপনি ওই যখন রিভিউ করবেন তখনই আপনার মনে থাকবে, তাছাড়া কিন্তু যতই পড়েন না কেন কোনো কিছু মনে থাকবে না। এটা শুধু এটার জন্য বলছি না, যত টপিক পড়বেন আপনি যা যা পড়বেন জীবনে সবকিছু এই কাজটা করবেন আজকে থেকে। এটা হচ্ছে রিডিং। আমরা যেটা করি সবাই সেটা হচ্ছে প্যাসিভ রিডিং, শুধু পড়ি আর ভুলে যাই। এটা হচ্ছে প্যাসিভ রিডিং। অ্যাক্টিভ রিডিং হচ্ছে ব্রেইনকে কাজে লাগান। সবসময় মনে রাখবেন যে ব্রেইন আমাদের ব্রেইন খুব অলস একটা জিনিস সবকিছুর মতো। তো ব্রেইন কি করে, আপনি যখন একটা জিনিস পড়তে থাকেন ব্রেইন কিন্তু স্লিপ মোডে চলে যায়, সে অ্যাক্টিভলি পার্টিসিপেট করে না আপনার সাথে। আপনি পড়ছেন ঠিকই, অনেকটা হচ্ছে ওই যে আমরা যখন কোনো সহজ পাঠ্য বই পড়ি, তখন কোনো একটা উপন্যাস পড়ছি, উপন্যাস পড়ার সময় কিন্তু আমি অ্যাবসেন্ট মাইন্ডেড থাকলেও কোনো সমস্যা নেই। ঠিক একই জিনিস ঘটে যখন আপনি ইম্পর্টেন্ট জিনিসও পড়েন। অ্যাবসেন্ট মাইন্ডেড অবস্থায় আপনি পড়ছেন, আপনার ওটা মনে থাকছে না। তো ব্রেইনটাকে কাজে লাগানোর জন্য যেটা করতে হবে, আপনি যেটা পড়লেন পড়া শেষে আপনার কাজ রিভিউ করা। আচ্ছা ঠিক আছে, না দেখেই রিভিউ করা, আমি এতক্ষণ যাবত পড়লাম, তাহলে তো কিছু জিনিস তো আমি বলতে পারবো এর মধ্যে কি জিনিস আছে, কি কি নিয়ে এখানে লেখা হয়েছে, দেখি তো একটু মনে করার চেষ্টা করি। যেমন সঞ্চয়পত্রের সুদহার কেন হ্রাস করা উচিত বা কেন করা উচিত না, অমুক অমুক যুক্তি এসেছে, আচ্ছা ফাইন অমুক যুক্তি এসেছে, আরেকটা কি জানি বলেছিল, আচ্ছা দেখি ওখানে। এভাবে এটা হচ্ছে অ্যাক্টিভ রিডিং। দেখবেন যে একটা জিনিস যদি আপনি 5 মিনিট সময় এভাবে দেন, আপনার ওই বিষয়টা নিয়ে আর জীবনেও পড়া লাগবে না, ওই কয়েকটা যুক্তি আপনার মাথায় একবারে সেট হয়ে গেছে। আচ্ছা ফাইন, আমরা বাংলাদেশে ইকোনমি রিলেটেড ডাটা সেট, এখানে দেখেন যে আমি কয়েকটা জিনিস একটু দেখিয়েছি আপনাদের। সেটা হচ্ছে কি কি ইনফরমেশন সর্বক্ষণের জন্য আপনার জানা উচিত, মানে এটা একবারে ব্রেইনে নিয়ে ঘুরবেন। কোন একটা পরীক্ষা হলে যাচ্ছেন, ব্রেইনে যেন এই ডাটাগুলো অ্যাটলিস্ট থাকে, তাহলে আপনি এই যে কোনো টপিক নিয়ে কিছু না কিছু লিখতে পারবেন। প্রথম হচ্ছে প্রপোর্শন অফ পপুলেশন বিলো ন্যাশনাল পভার্টি লাইন। পভার্টি লাইনের নিচে বাংলাদেশের জনগণ কত পার্সেন্ট বাস করছে খুব তাড়াতাড়ি জেনে নেন। করোনার কারণে হয়তো পভার্টি লাইনের নিচে কিছু বেশি জনগণ চলে যেতে পারে। পভার্টি লাইনের নিচে কতজন আছে জেনে নেন, জানা থাকলে তো খুবই ভালো, না জানা থাকলে এটা আপনার খাতাতে ইনক্লুড করে নেন, যে খাতায় আপনি ফোকাস রাইটিং এর টপিক গুলো লিখছেন। আচ্ছা, এটার জন্য একটা খাতা বানান, প্রয়োজনে একটা আলাদা খাতা বানান যেখানে আপনার ডাটা গুলো আপনি রাখবেন। হ্যাঁ, সেখানে এখন দারিদ্র সীমার নিচে কত পার্সেন্ট লোক বাস করছে সেই তথ্যটা থাকবে। এই তথ্য আপনাকে কিসে কিসে হেল্প করবে দেখেন, আমি কয়েকটা জিনিস বলে দিই। আপনি হয়তো বাংলাদেশের দারিদ্র নিয়ে লিখছেন কোন একটা জিনিস, যে বাংলাদেশের দারিদ্র দূরীকরণে কি কি করা যেতে পারে, আপনার দারিদ্রের পরিমাণটা আসবে। বা হয়তো আপনি লিখছেন বাংলাদেশ যখন মিডিল ইনকাম কান্ট্রি চলে যাবে তখন বাংলাদেশে কি ক্ষতি হবে, কি উন্নতি হবে, কি ভালো হবে, কি খারাপ হবে, তখনও কিন্তু এই পভার্টি রেটটা আপনার কাজে লাগবে। আবার আপনি বাংলাদেশের সার্বিক উন্নয়ন নিয়ে কোনো একটা লেখা লিখছেন, যে বাংলাদেশ স্বাধীনতার 50 বছরে কতটুকু এগোলো, তখনও কিন্তু এই পভার্টি লাইনটা আপনাকে হেল্প করবে। সো এই একটা ডাটা দেখেন আপনি কত জায়গায় কত ধরনের ইউজ করতে পারছেন। একই জিনিস হচ্ছে, একই লাইনের ডাটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেট। এটা বাংলাদেশে কত পার্সেন্ট একটা আনএমপ্লয়মেন্ট রেট এবং পভার্টি রেট দিয়ে একটা দেশের অনেক কিছু বোঝাচ্ছে। দেশটার অর্থনৈতিক উন্নয়ন কতটুকু হচ্ছে, দেশের জনগণ কতটুকু ভালো আছে, তাদের জীবনযাত্রার মান কত ভালো, অনেক কিছু বহু কিছু বোঝা যায় শুধু এই দুটো রেট দিয়ে। জিডিপি গ্রোথ রেট, জিডিপি গ্রোথ রেটকে এখন পুরো পৃথিবীতে একটা স্বীকৃত উন্নয়নের মাপকাঠি। আপনি কতটুকু উন্নয়ন করছেন সেটা আমরা মাপি হচ্ছে জিডিপি গ্রোথ রেট দিয়ে। সো এটা আমাদের জানতে হবে, এবং এটা শুধুমাত্র এক ইয়ারের জানলে আমরা কি করতে পারবো না, তুলনা করতে পারবো না। আমরা একটু, আমি মোটামুটি বেজ ইয়ার হিসেবে আমি বলি যে আপনারা একটু 2006-07টা জেনে রাখবেন, যে কোনো একটা ডাটা 2006-07টা জানবেন, আর হচ্ছে এখনের রিসেন্টটা জানবেন। তাহলে কি হবে, কোনো কোশ্চেনে যদি আপনার একটা কন্ট্রাস্ট তৈরি করতে হয়, একটা তুলনামূলক আলোচনা করতে হয় যে বাংলাদেশ কতটুকু এগিয়েছে, তখন আপনি ওই ডাটাটা দিবেন, সাথে সাথে পাশাপাশি এই যে এখনের অবস্থা দিবেন। দেখবেন যে খুব সুন্দর একটা পিকচার ড্র করতে হবে, যে তখন কি অবস্থায় ছিল বিদ্যুৎ ঘাটতি, তখন কি অবস্থায় ছিল, এখন কি অবস্থায় আছে, তখন দারিদ্র্যের পরিমাণ কত ছিল, এখন কি পরিমাণে আছে, শিক্ষার হার কতটুকু তখন ছিল, এখন কি অবস্থা।
খুব ভালো একটা মানে একটা ফাইন লাইন ড্র করতে পারবে। পপুলেশন ডেন্সিটি, এটাও জেনে রাখা প্রয়োজন। অ্যানুয়াল পপুলেশন গ্রোথ রেট, আমাদের গ্রোথ রেটটা কত এই মুহূর্তে সেটা জেনে রাখবেন। পপুলেশন, জিডিপি পার ক্যাপিটা, মাথা পিছু জিডিপি এখন কত এইটাও জানবেন, একবারে আপডেটেড তথ্য জেনে রাখবেন। কারেন্ট অ্যাফেয়ার্স সবাই রাখেন, কারেন্ট অ্যাফেয়ার্স যখনই চেঞ্জ হয় তখনই ডাটাগুলো আসে, ওই জায়গা থেকে নিয়ে নিতে হবে। আচ্ছা, এবার হচ্ছে জিডিপি বাই সেক্টর, সেক্টর ওয়াইজ জিডিপি, ঠিক আছে, কোন সেক্টরে কত জিডিপি আছে সেটা একটু জানার চেষ্টা করবেন একটা মিনিট। তাহলে কোন সেক্টরে জিডিপির কত পার্সেন্ট আছে এটা একটু জানার চেষ্টা করবেন। আমাদের যেমন এগ্রিকালচার আমাদের জিডিপিতে কন্ট্রিবিউট করে হচ্ছে 14.23%, হ্যাঁ, ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউট করে হচ্ছে 33.66%, আবার শুধু সার্ভিস সেক্টর কন্ট্রিবিউট করে জিডিপিতে 52%। সো এই পার্টটা জেনে রাখবেন। ইনফ্লেশন রেট, এক্সপোর্টস ইম্পোর্টস, আচ্ছা এখানে যা যা আছে আপনারা তো স্ক্রিনশট রেখে দেন, দিয়ে এই তথ্যগুলো অবশ্যই থাকবে। তার সাথে সাথে আরো এরকম, এটা হচ্ছে যা একটা স্যাম্পল, যে কি কি তথ্য আমার মাথায় থাকলে আমি যে কোনো একটা রচনা লিখতে পারি। কাউকে কাউকে দেখবেন যে আপনি বসিয়ে দিলে যে টপিক নিয়েই দেন না কেন সে তার উপরে খুব সুন্দর একটা ভালো রচনা লিখতে পারে। এটা কিন্তু এমনি এমনি আসে না, খুব ব্রিলিয়ান্ট সে বা তার এক্সট্রাঅর্ডিনারি সেরকম কিছু কিন্তু না, তার মাথায় এই ডাটাগুলো আছে, তার মাথায় কিছু ডাটা সেট আছে। এই ডাটা সেটের জন্য যাই আসুক না কেন সেটাই তার কমন পড়ে যায়, এই একই ডাটা সেট ইউজ করে সে লিখে ফেলে। তো এই বিষয়গুলো এগুলো হচ্ছে সেই ডাটা সেটের অংশ, এগুলো কিন্তু জেনে রাখবেন। এক্সপোর্ট ইম্পোর্ট, এফডিআই স্টক কত, পুরো একটা অর্থনীতির ধারণা হয়ে যাবে এই ডাটাগুলো হলে। আচ্ছা, এবার হচ্ছে সাম কোটেশন, কিছু কিছু কোটেশন আমরা কিন্তু সবসময় যে কোটেশন রিলেট করতে পারবো এসে টপিকের সাথে সেটা সম্ভব না আসলে, কিন্তু কিছু কোটেশন জেনে রাখা ভালো, কিছু কোটেশন জেনে রাখা ভালো, যদি আপনি রিলেট করতে পারেন খুব ভালো। যেমন পভার্টি নিয়ে বা হচ্ছে ইকোনমিক গ্রোথ নিয়ে অমর্ত্য সেনের কিছু কোটেশন আছে। ইকোনমিক গ্রোথ উইথাউট ইনভেস্টমেন্ট ইন হিউম্যান ডেভেলপমেন্ট ইজ আনসাস্টেইনেবল এন্ড আনইথিক্যাল, এই যে এটা জেনে রাখবেন। তাহলে কি হলো, ইকোনমিক গ্রোথ বিষয়ে কোন একটা কিছু যদি আসে হয়তো ইউজ করতে পারলেন। উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কোনো কোশ্চেন আসলো, বা পভার্টি রেট নিয়ে কোনো কোশ্চেন আসলো, এডুকেশন নিয়ে আসলো, তাহলে এডুকেশন নিয়ে আসলে নেলসন ম্যান্ডেলার এটা ব্যবহার করে দিতে পারেন। এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ইউ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। দেখেন কত সুন্দর একটা কথা বলেছে। তারপর এভাবে মানে আপনার কিছু কোটেশন নিজের মাথায় রাখবেন, যদি কোনো টপিকে ব্যবহার করতে পারেন সেটা খুব ভালো। আচ্ছা, এবার চলে আসি, দেখেন যে এই ধরনের কিছু পিক্টোরিয়াল বিষয় ডেইলি স্টারের বিজনেস পাতাটা এই জন্য বলি যে আমি এইগুলো কিন্তু বেশিরভাগ ডেইলি স্টারের বিজনেস পাতা আমি ফলো করি এবং সেখান থেকে না, কত সুন্দরভাবে এই পিকচার গুলো তারা ড্র করেছে। দেখেন আমরা যদি এখানে চলে যাই যে 1986 সালে, 1986 সাল থেকে একবারে 2025 সালে কত হতে পারে সেটার একটা প্রেডিকশন এখানে দিয়েছে, বা 2019 সালে এখন কত জিডিপি গ্রোথ রেট আছে দেখেন যে সব কিছু তারা এখানে দিয়ে দিয়েছে, যে জিডিপি গ্রোথ রেট কখন কত ছিল। ও সরি, এটা ইনফ্লেশন রেট, ইটস নট জিডিপি গ্রোথ রেট, এটা ইনফ্লেশন রেট কখন কত ছিল। 1986 সালে এটা ছিল প্রায় 9.67% বা 10%, 10.18% ছিল। মাঝখানের ইয়ার গুলো 87, 88, ওই সময়টা একটা উত্তাল সময় চলছিল, তো ইনফ্লেশন রেট কিন্তু অনেক বেড়ে গেছিল। আবার আমরা দেখি 1994 এর এই জায়গাটায় ইনফ্লেশন রেটটা অনেক বেশি ছিল। যাই হোক, আচ্ছা ইনফ্লেশন রেট দিয়ে আমরা কি বুঝতে পারি দেখি, আপনাদের কেমন ধারণা আছে এই বিষয়গুলো সম্পর্কে? একটু ক্লিয়ার নলেজ না থাকলে কিন্তু লেখা সম্ভব হবে না। ইনফ্লেশন রেট কেন ইম্পর্টেন্ট একজন আমাকে বলেন তো, এখানে ভুল করলে কিন্তু কোনো সমস্যা নাই, সবাই কথা বলতে পারেন। ভাইয়া, ক্রয় ক্ষমতা জানা যায় ইনফ্লেশন রেটে, ক্রয় ক্ষমতা বাড়লো না কমলো এইসব জানা যায়, টাকার মানের পরিমাণ বাড়ছে কিনা বা কমছে এটা জানা যায়। ভেরি গুড, এই তো। তাহলে দেখেন
আশিক যেটা বলেছে, আর কেউ অ্যাড করতে চান? আর কেউ যদি অ্যাড করতে চান করতে পারেন। আচ্ছা, আশিক আমাদের যেটা বলেছে দেখেন এক্স্যাক্টলি এই কেসই, যে হচ্ছে একজনের জীবনযাত্রার মানটা ডিপেন্ড করে কিন্তু এই ইনফ্লেশন রেটের উপরে। একটা বিষয়, একটা চালের দাম যদি আজকে 70 টাকা থেকে 80 টাকা হয়ে যায়, তাহলে খুব ভালো কথা, মানুষের যাদের আয় ইনকাম বাড়েনি তারা কিন্তু কম চাল খেতে বাধ্য হবে, তাদের কিন্তু পেটে ক্ষুধা রেখে তারপর চলতে হবে। সো জীবনযাত্রার মান কিন্তু কমে যাচ্ছে। তো এক ইনফ্লেশন রেটের উপরে আপনার জীবনযাত্রার মান পুরোটাই ডিপেন্ডেন্ট, বা আপনার অনেকখানি সুখ স্বাচ্ছন্দ্য বহু কিছু ডিপেন্ড। সো এক ইনফ্লেশন রেট একটা ইকোনমির অন্যতম ইন্ডিকেটর। আমাদের ক্যাপিটালিস্ট ইকোনমির অন্যতম ইন্ডিকেটর হচ্ছে ইনফ্লেশন রেট। আপনি এটা থেকে বলতে পারবেন, যেমন ইনফ্লেশন রেট যদি বেশি হয়ে যায়, 5%-এর অনেক বেশি হয়ে যায়, মনে করেন যে 12%, 13%, 20%, তাহলে আপনি বলতে পারবেন যে ওই দেশে সরকার মানে গভর্নেন্সটা ঠিক মতো কাজ করছে না, কন্ট্রোল মেকানিজমটা ঠিক মতো কাজ করছে না। বিকজ কন্ট্রোল মেকানিজম যদি ঠিক মতো কাজ করে তাহলে একটা দেশের ইনফ্লেশন রেট এত উপরে যাওয়ার কথা না। তাহলে ইনফ্লেশন রেট কেমন থাকলে আমরা বলতে পারি যে মোটামুটি ভালো, কন্ট্রোলে আছে সবকিছু? 2%, 3%, বা আমাদের দেশে যেরকম আছে যে 5%, এগুলোকে বলা যায় যে সহ্য ক্ষমতার মধ্যে। এটা প্রয়োজন। আপনারা এটা জানেন ইনফ্লেশন, কিছু পরিমাণে ইনফ্লেশন যে ইকোনমির জন্য হেলদি। কিছু পরিমাণ ইনফ্লেশন থাকলে ওই দেশের ইকোনমিক গ্রোথটাও ভালো হয়। তো যাই হোক এটা। আচ্ছা, আবার দেখেন জিডিপি গ্রোথ রেট, এই জিডিপি গ্রোথ রেট গুলো কিন্তু জানতে হবে। আপনি হয়তো 2000 ওই যে 6-7-এর সময় বললাম, তো ওই সময় জানবেন, আর লাস্টের 2-3 জিডিপি গ্রোথ রেটটা একটু জেনে নেবেন। যেমন হচ্ছে 2018-এ কত ছিল, 19-এ কত ছিল, এবং এই যে এখন যে ফল করেছে, কেন ফল করলো আমরা জানি সবাই, কোভিড-19 কারণে। তো রেটটা কোভিড-19-এর আগে কত ছিল এগুলো একটু জেনে নেবেন, এই তথ্যগুলো লাগবে। একই সাথে ইনওয়ার্ড রেমিটেন্স। স্যার একটা প্রশ্ন করি স্যার। হ্যাঁ করেন। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, জিডিপি গ্রোথ রেট বিভিন্ন স্যার অনেক রিপোর্টে স্যার ভিন্ন ভিন্ন দেয় আর কি, বিভিন্ন রিপোর্টে স্যার এখানে কোনটা আমরা ধরবো আর কি অ্যাকচুয়ালি? না না, যে আপনি যে রিপোর্টের কথা বলছেন না, ওই রিপোর্টে যেটা জি করা স্যার। হয় সেটা কিন্তু প্রিডিকশন। সেটা কিন্তু যেমন আইডিবি বা ওয়ার্ল্ড ব্যাংক তার প্রিডিক্ট করে যে সামনের বছরে জিডিপি গ্রোথ রেট বাংলাদেশে কত হতে পারে। ঠিক আছে, এইটা আপনারা জি জেনে স্যার। রাখবেন, জি লিখে স্যার। রাখবেন যে এডিবি মতে আগামী বছর বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট হতে পারে এত। এটা আপনি লিখে রাখেন, যদি কোথাও রেফারেন্স হিসাবে ইউজ করতে হয় তখন ব্যবহার করবেন এডিবি, আইএমএফ তাদের প্রেডিকশন কত। ওইটা কিন্তু একবারে রিয়াল ফিগার না, বুঝছেন? রিয়াল ফিগার হচ্ছে আমাদের বিবিএস যেটা দেয়, বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে যেটা উল্লেখ থাকে গত বছর কত ছিল ক্যালকুলেশনের পরে। হ্যাঁ, ওইটা আপনি বাংলাদেশ ব্যাংকের জি সাইট স্যার। থেকে, বিবিএস এর সাইট থেকে পেয়ে যাবেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এখন ইনওয়ার্ড রেমিটেন্স এর প্রসঙ্গে আসি। ইনওয়ার্ড রেমিটেন্সটা কি জিনিস কে বলতে পারবেন? ইনওয়ার্ড রেমিটেন্স কেউ বলতে পারবেন না? ইনওয়ার্ড রেমিটেন্সটা হচ্ছে একটা দেশে তার জনগোষ্ঠী যখন বাইরে যে কাজ করে, যেমন আমাদের দেশে প্রচুর লোক দেশের বাইরে থাকে না, মিডল ইস্টে থাকে না? জি স্যার। তাহলে এই যে মিডল ইস্ট থেকে তারা কষ্ট করে আমাদের দেশে প্রচুর বৈদেশিক মুদ্রা পাঠায়। এই যে বৈদেশিক মুদ্রা যেটা তারা বাইরে থেকে আমাদের দেশে পাঠাচ্ছে, এটাই কিন্তু হচ্ছে ইনওয়ার্ড রেমিটেন্স। এই ইনওয়ার্ড রেমিটেন্সটার পরিমাণটা আমাদের ইকোনমির জন্য একটা আশীর্বাদ। কারণ এই রেমিটেন্সটা যদি না থাকতো, আমাদের দেশের বহু ফ্যামিলি এখনো দারিদ্র্য সীমার নিচে বাস করত। বাংলাদেশের অর্থনীতির কয়েকটা পিলার যে বলা হয়, সেই পিলারের মধ্যে একটা শক্ত পিলার হচ্ছে এই ইনওয়ার্ড রেমিটেন্স। সো এটা আমাদের ইকোনমির বড় একটা ইন্ডিকেটর।
করোনা ভাইরাসের সময় আপনারা খেয়াল করেছেন কিনা, বারবার কিন্তু এই রেমিটেন্সের কথা বলা হচ্ছিল যে রেমিটেন্সটা বোধহয় কমে যাবে কমে যাবে কমে যাবে, কারণ সবাই আশঙ্কা করছিল যে যদি রেমিটেন্সটা ওই করোনা পরিস্থিতিতে কমে যায় তাহলে বাংলাদেশ ইকোনমির জন্য একটা চাপ তৈরি হবে, বড় একটা চাপ তৈরি হবে। কিন্তু যাই হোক, সেই সময়টায় আমাদের কিন্তু বড় একটা সাপোর্ট হয়েছে এই ইনওয়ার্ড রেমিটেন্স। আমাদের ব্যবসা বাণিজ্য অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, গার্মেন্টস সেক্টর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এই এক ইনওয়ার্ড রেমিটেন্স আমাদের অনেক বড় ওই সময় সাপোর্টের কারণ ছিল। যাই হোক, রিসেন্টলি এটা একটু ডিক্রিজ করেছে, যদিও এখনো শঙ্কিত হওয়ার মতো কোনো পর্যায়ে যায়নি সেটা। ভাই কত বর্তমানে 20 না ভাই রেমিটেন্স 20 বিলিয়ন এই মুহূর্তে ইনওয়ার্ড রেমিটেন্স লাস্ট ইয়ার কত ছিল কে বলতে পারবেন? আমাদের এক্সাক্ট ফিগারটা 2020 সালে 18 নাকি 18 নাকি 2020, হ্যাঁ 18-র বেশি, 19-এর কাছাকাছি মনে হয়, বা 19-এর বেশি হতে পারে, একটু জেনে নিবেন। বাংলাদেশ ব্যাংকের সাইটে এটা পাবেন, বাংলাদেশ ব্যাংকের সাইটে ঢুকে ইনওয়ার্ড রেমিটেন্সের পরিমাণ জেনে নেবেন, ঠিক আছে? তাহলে এই তথ্যটা আপনারা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন, এটা জেনে রাখবেন। আচ্ছা, আর কি রেমিটেন্স ওভার দ্য পাস্ট ডিকেড কত ছিল? যেমন 2019-এই তো 18-র বেশি ছিল, দেখেছেন? 2019-এই ছিল এই যে এই ফিগারটা 18.32। তো এগুলো ডেইলি স্টার এরকম সুন্দর কালারফুল মানে পিকচার আকার দিয়ে দেয়, এটা মনে রাখাটা খুব সুবিধার। আবার দেখেন বাংলাদেশ এক্সপোর্ট ডাটা, এক্সপোর্টটা ইম্পর্টেন্ট না কি মনে হয়? এক্সপোর্ট, জি ভাই ইম্পর্টেন্ট এক্সপোর্ট আপনি বাইরের দেশে কত এক্সপোর্ট করছেন এবং তার মধ্যে গার্মেন্ট কত পার্সেন্ট, আরএমজি পার্সেন্টেজটা কত, এগুলো জানাটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানে একটা বিষয় বলি, সোর্সটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। আপনারা যখন যেখানে ব্যবহার করেন সোর্স, এই যে দেখেন এখানে একটা সোর্স দেওয়া আছে, কি দেওয়া আছে? ইপিবি। ইপিবি মানে কি? এক্সপোর্টিং প্রমোশন ব্যুরো, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, হ্যাঁ। আচ্ছা, আমি আপনাদের সহজ একটা টেকনিক শিখিয়ে দিই, ডাটাগুলো তো মনে রাখবেন, সাথে অনেক সময় সোর্স মনে না থাকতে পারে। দেখেন সোর্স কিভাবে ব্যবহার করবেন, ডাটা দিলে কিন্তু নিচে অবশ্যই সোর্স ব্যবহার করবেন। যেমন কয়েকটা বিষয় বলি, ধরেন স্ট্যাটিস্টিক্যাল ডাটা, বাংলাদেশের রেমিটেন্স রিলেটেড, বাংলাদেশের দারিদ্র রিলেটেড, বাংলাদেশের ডিসক্রিমিনেশন রিলেটেড, আনএমপ্লয়মেন্ট রেট রিলেটেড। এখন আপনার মনে আসছে না যে আপনি তথ্যটা কোথায় দেখেছিলেন, সহজেই ব্যবহার করে দিবেন এই যে সোর্স, হ্যাঁ। ওইসব ক্ষেত্রে ব্যবহার করবেন কি? বিবিএস। বিবিএস মানে কি? বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো স্যার। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স ওয়েবসাইট, ঠিক আছে? বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স ওয়েবসাইট। এটা হচ্ছে চোরাই বুদ্ধি, যখন আপনার মনে না থাকবে যে আপনার সোর্সটা কি, তখন কিন্তু এই যে এটা সহজ ব্যবহার করে দিতে পারবেন, বিবিএস ওয়েবসাইট। আচ্ছা, এক্সপোর্ট রিলেটেড কোনো তথ্য এখন আপনার মনে নাই যে আপনি কোথায় দেখছিলেন, ডেইলি স্টারে দেখছেন নাকি হচ্ছে ইকোনমিক রিভিউতে দেখছেন, কোথায় দেখছেন খেয়াল নাই, কি ব্যবহার করবেন? স্যার বিবিএস। এই ক্ষেত্রে হ্যাঁ বিবিএস ব্যবহার করতে পারেন। এই ক্ষেত্রে সবথেকে রিলেটেড হচ্ছে এই যে নিচে যেটা আছে ইপিবি, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। এক্সপোর্টের যত ডাটা আছে সব হচ্ছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো থেকে পাবেন। তো এক্সপোর্ট রিলেটেড ডাটা হইলে এদেরটা ব্যবহার করবেন। আচ্ছা, এবার বলেন ইনওয়ার্ড রেমিটেন্স, হ্যাঁ, আউটওয়ার্ড রেমিটেন্স, তারপর হচ্ছে ইনফ্লেশন রেট, আর কি বলবো, লেন্ডিং রেট, ডিপোজিট রেট, অমুক তমুক 7-5 বাংলাদেশের যত ব্যাংকিং সেক্টর রিলেটেড ডাটা, এটার ক্ষেত্রে সোর্স হিসাবে কি ব্যবহার করবো? বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট, হ্যাঁ, বিবি ওয়েবসাইট, বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে কিন্তু এই সব ডাটা দেওয়া আছে, তো বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট। আচ্ছা, এরকম মানে কিছু প্রতিষ্ঠানের নাম মনে রাখবেন যে প্রতিষ্ঠানগুলো এগুলো নিয়ে কাজ করে, ঠিক আছে? আপনার এটা বিপদের সময় কাজ করবে, যখন সোর্স মনে থাকবে না। সুন্দর মতো আপনি যদি এগুলা ব্যবহার করে দেন, কোনো যারা খাতা দেখে তাদের কারো সাধ্য নাই এটা ভুল বলা। যেমন আবার হচ্ছে গার্মেন্টস সেক্টর রিলেটেড তথ্য, এখন যদি কোনো গার্মেন্টস সেক্টর রিলেটেড তথ্য হয় আপনারা কি ব্যবহার করবেন সোর্স হিসেবে? এটা সোর্স, হ্যাঁ
বিজিএমইএ বিজিএমইএ ওয়েবসাইট, এই তো বিজিএমইএ ওয়েবসাইট। হ্যাঁ, এরকম এই চালাকিটা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি জানবো? এক্সপোর্ট রিলেটেড যে ডাটাগুলো, এগুলো সবাই কালেকশন করে রাখবো। আচ্ছা, ফাইন। এবার এর সাথে সাথে একটা জিনিস জানতে হবে, আজকে যে বিষয়গুলো আমি এখানে দেখাচ্ছি এগুলো সম্পর্কে যদি সত্যি জানতে পারেন আপনারা, তাহলে কিন্তু আর ইকোনমি রিলেটেড কোনো টপিকে আপনারা আটকাবেন না। আচ্ছা, আমি একটা মিনিট একটু হ্যাঁ, তো যে জিনিসটা নিয়ে বলছিলাম, দেখেন এই বিষয়গুলো যদি আপনাদের সবার আইডিয়াটা হয়ে যায় মোটামুটি, তাহলে আপনি যে কোনো টপিক নিয়ে লিখতে পারবেন। এই যে এক্সপোর্ট বাস্কেটটার কোন পার্টটায় কতটুকু এক্সপোর্ট হয় দেখেন, এখানে সব ছবি তো দিয়েই দিয়েছে। নিটওয়্যারটা হচ্ছে নিটওয়্যার আর হচ্ছে ওভেন গার্মেন্টস, এই দুটো পার্ট হচ্ছে আমাদের এক্সপোর্ট বাস্কেটের। এই দুটোকেই বলি কিন্তু আমরা আরএনজি, এই দুটো পার্ট মিলে। হ্যাঁ, এরা মিলেই দেখেন কত বিশাল একটা পার্ট দখল করে আছে এক্সপোর্টের। আমাদের টোটাল এক্সপোর্ট যদি হয় কত জানি দেখলাম আমরা, 36 তখন ছিল। তার মধ্যে এখানেই বড় একটা পার্ট 17.24, আর একটা হচ্ছে 16.88। তাহলে মোটামুটি প্রায় 34 বিলিয়নই এখান থেকে চলে আসছে, কাছাকাছি একটা ফিগার 33 বা 34-এর মতো এখান থেকে চলে আসছে। বিশাল একটা ফিগার এই শুধু গার্মেন্টস থেকে। আমরা জানি 80%-এর উপরে শুধুমাত্র এক্সপোর্ট বাস্কেটের গার্মেন্টসই দখল করে থাকে। এরপরে কি আছে? এরপরে হচ্ছে সেকেন্ড বেস্ট যদি বলি, তাহলে বোধহয় আছে ওইভাবে সেক্টর ওয়াইজ এগ্রিকালচারাল প্রোডাক্ট, নাকি লেদারটা দেখেন যে বেশ একটু এখন বড় হচ্ছে, সেটা হচ্ছে 1.01 বিলিয়ন ইউএসডি লেদার গুডস, যেটা আমরা বাইরে রপ্তানি করি। হয়তো এখন একটু এটা ক্ষতিগ্রস্ত হয়েছে করোনার কারণে, পরবর্তীতে আবার এগোবে। ফ্রোজেন ফিশটাও ভালো ছিল, মোটামুটি 0.5 বিলিয়ন, এখন এটা কমে গেছে অনেক ফ্রোজেন ফিশটা। আবার এগ্রিকালচারাল প্রোডাক্ট, এই ডাটাগুলো আপনি আসলে যখন এটা জানা শুরু করবেন, আপনি প্রতি বছর এটা কম্পেয়ার করতে পারবেন যে কোন বছর কোনটা বাড়তেছে কমতেছে, তখন মনে রাখাটা আরো সুবিধা হবে। জাস্ট আপনার প্রথম 3টা সেক্টর একটু জেনে রাখবেন, যে সব থেকে বেশি তো অবশ্যই আরএমজি তে দখল করে থাকবে, সেকেন্ড বেস্ট কোনটা, থার্ড বেস্ট কোনটা, এটা একটু জেনে রাখবেন এক্সপোর্ট বাস্কেটটার সম্পর্কে। আচ্ছা, ফাইন। এবার চলে যাই
আমাদের দেখেন যে সামনে কিছু চ্যালেঞ্জেস আছে ইকোনমি, হ্যাঁ, আমরা যে মিডল ইনকাম কান্ট্রি হতে যাচ্ছি তার কিছু চ্যালেঞ্জেস আছে, এগুলো আপনি জানেন, এগুলো সম্পর্কে জানার চেষ্টা করেন। এই প্রতিটা জিনিসই ডেইলি স্টারের বিজনেস পাতাটা থেকে না আমি দেখতে পাচ্ছি, এগুলো একটু জানার চেষ্টা করেন। আচ্ছা, এখানে হচ্ছে ডেমোগ্রাফিক বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে, এটা জানাটা আপনারা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড সম্পর্কে কে কে জানেন এখানে? কেউ কি আমাকে এখানে বলতে পারবেন ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা কি জিনিস? হ্যাঁ, রাজস্ব হয় নাকি ভাই, এটা সরকারি রাজস্ব? আমি টপিকটা লিখে দিচ্ছি, এটা একটু জানার চেষ্টা করবেন সবাই, ক্লাসের পরে গুগল করতে পারেন, সহজে জানতে পারবেন। ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এটা হচ্ছে কোন দেশের জনসংখ্যা যদি কোন দেশের জনসংখ্যার 50% বেশি যদি 50% বেশি যদি তরুণ জনগোষ্ঠী হয়, ঠিক আছে, তরুণ জনগোষ্ঠী হয় বা কর্মক্ষম জনগোষ্ঠী হয়, তাহলে সেটা সেই দেশ অনেক তাড়াতাড়ি উন্নতি করে। কি বলেছি বুঝতে পেরেছেন আশিক? জি ভাই বুঝছি। কোন দেশের জনসংখ্যার 50% বেশি যদি তরুণ জনগোষ্ঠী হয় বা যারা কাজ করতে কর্মক্ষম জনগোষ্ঠী হয়, সেই দেশ অনেক তাড়াতাড়ি উন্নতি করে। তো আমাদের দেশে আপনি চারিপাশে তাকালে দেখবেন যে আমাদের দেশের তরুণ জনগোষ্ঠীর সংখ্যা কিন্তু এখন 50% বেশি। তো আমাদের দেশের এখন উন্নতি করার সম্ভাবনা অনেক বেশি, একটা ভালো সময় যাচ্ছে, কিন্তু এই সময়টা সবসময় কিন্তু থাকবে না। আর 20 বছর পরে বা 25 বছর পরে এই এখনের তরুণ জনগোষ্ঠীরা আস্তে আস্তে কর্মক্ষম থেকে কর্ম অক্ষম হয়ে যাবে, তখন কিন্তু আর বাংলাদেশ সেই সুযোগটা পাবে না। সো আমাদের একটা বড় সময় যাচ্ছে এখন। এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়েও কোশ্চেন হতে পারে, এগুলোর বিষয়ে আপনারা একটু দেখবেন যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের ভালো মন্দ এগুলো নিয়ে আসতে পারে। আচ্ছা, এবার একটু আসি যে আপনারা এই যে তথ্যগুলো কোথা থেকে কালেকশন করবেন। আমি একটা বিষয় বলছি যে আমার ডাটা বেশিরভাগ কালেকশন করা হচ্ছে ডেইলি স্টারের থেকে, আবার কিছু ডাটা আছে বাংলাদেশ ব্যাংকের সাইট থেকে। যেমন দেখেন বাংলাদেশ ব্যাংকের সাইটে এই যে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের এই সাইটটা কাদের বলেন তো? সেন্ট্রাল ব্যাংকের, তাই তো? বাংলাদেশ ব্যাংকের সাইট, এখানে দেখেন কারেন্ট ইভেন্টস এর মধ্যে ইকোনমিক ডাটা, এই যে ইকোনমিক ডাটা, এর মধ্যে চলে যাবেন, প্রচুর ইকোনমিক ডাটা পাবেন আপনি। ইকোনমিক ডাটার মধ্যে চলে গেলে প্রচুর পাবেন, এফডিআই কত আছে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, রেমিটেন্স, এক্সপোর্ট, বহু তথ্য এখানে পাবেন। তো এই তথ্যগুলো আপনার যেটা যেটা প্রয়োজন কালেক্ট করে রাখবেন। যেমন আপনার তো এখানে মান্থ ওয়াইজ প্রয়োজন নাই, আপনার প্রয়োজন কত, যে এই বছরে গত বছরের থেকে এফডিআই কত হয়েছে, এটা হয়তো এই ফিগারটা দরকার, বা 2019 সালে কত ছিল, বা এখন রিসেন্টটা পাবেন 2020 সালে কত ছিল, এগুলো এই তথ্যগুলো কালেক্ট করবেন। ভাই খালি টোটালটা জানলেই হবে না? টোটালটা জানলে হবে, শুধু টোটালটা জানলে হবে, আর কত পার্সেন্ট বেড়েছে কমেছে এটা জানলেই হবে। আচ্ছা, এবার হচ্ছে এই পার্টটা, আপনার বাজেট দেখেছেন না, এই বছরের বাজেটের সব থেকে বেশি বরাদ্দ কোন খাতে? স্যার এডিপি। ট্রান্সপোর্ট। সেক্টর ওয়াইজ কোন ক্ষেত্রে? ট্রান্সপোর্ট? হ্যাঁ, ট্রান্সপোর্টে। না, সেবা খাতে। ট্রান্সপোর্টে না, সামাজিক অবকাঠামো। এটা কিন্তু এটা যেটা দেখাচ্ছিলাম এটা হচ্ছে মানে প্রেডিকশন ছিল। আচ্ছা যাই হোক, সবসময় বেশিরভাগ থাকে হচ্ছে কিসে বলেন তো? বাজেটে দেখি কার কত এটা সম্পর্কে ধারণা আছে। বেশিরভাগ বরাদ্দ বাজেটের কোন পার্টে থাকে? সেবা না হলে শিল্প। প্রতিরক্ষা খাতে। হুম,
প্রতিরক্ষা, প্রতিরক্ষায় প্রচুর বরাদ্দ থাকে প্রতি বছর। প্রতিরক্ষা প্রচুর বরাদ্দ থাকে। আবার এডুকেশনেও বরাদ্দ থাকে ভালোই। এডুকেশনে একটা বড় বরাদ্দ থাকে, প্রতিরক্ষায় একটা বড় বরাদ্দ থাকে, আর উন্নয়ন খাতে অনুন্নয়ন কি ব্যয়। থাকে? উন্নয়ন খাতে হ্যাঁ, উন্নয়ন খাতগুলো যে বিভিন্ন বড় বড় প্রজেক্ট ওইখানে এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে বাজেটের দুটো পার্ট থাকে না, ডেভেলপমেন্ট বাজেট আর একটা কি, একটা তো বাজেট ডিফিসিট। না ডেফিসিট বাজেট তো হচ্ছে বাংলাদেশের বাজেটই হচ্ছে পুরোটাই ডেফিসিট বাজেট। একটা বলা হয় উন্নয়ন ব্যয়, আরেকটাকে বলা হয় অনুন্নয়ন ব্যয়। হ্যাঁ, অনুন্নয়ন ব্যয়টা হচ্ছে কোনটা, এই যে বললাম যে ধরেন সরকার একটা লোন নিয়েছে, এই লোনের ইন্টারেস্ট রেট দিচ্ছে, এটা হচ্ছে অনুন্নয়ন ব্যয়। তো আমি এখানে যেটা দেখিয়েছি দেখেন, এটা হচ্ছে ডেভেলপমেন্ট বাজেট। ডেভেলপমেন্ট বাজেট এটা ডেভেলপমেন্ট বাজেটের কোন ক্ষেত্রে কত খরচ হচ্ছে, মেইন বাজেটের কোন পাশে কত সেক্টরে, কোন সেক্টরে কত খরচ হচ্ছে, এগুলো একটু জানবেন আপনারা, জাস্ট এটা দেখানোর জন্য দেখানো। এনিওয়ে, এই তথ্যগুলা জানাটা প্রয়োজন। যেমন আপনার স্বাস্থ্য খাত নিয়ে একটা কোশ্চেন আসলো যে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো প্রয়োজন কিনা। এখন আপনি যদি না জানেন এই বছর বাজেটে স্বাস্থ্য খাতে কত % বরাদ্দ করা হয়েছে বাজেটের, তাহলে আপনি এই তথ্য কিভাবে লিখবেন বা এই কোশ্চেনের অ্যান্সার কিভাবে করবেন? আপনি যত ভালো কথাই বলেন না কেন, যত ভালো যুক্তি দেন না কেন, সাজেশন দেন না কেন, আপনি যদি এইটা না বলতে পারেন এই বছর বরাদ্দ কত, তাহলে আপনি কিভাবে বলেন আপনার এটা সম্পূর্ণ হবে? যিনি খাতা দেখছেন উনি যদি এইটা না জানতে পারেন বা এটা না দেখেন যে এই বছরের বরাদ্দটা আপনি বলে তারপরে না তুলনা করবেন, এই বছর বরাদ্দ আছে মনে করুন 500 কোটি টাকা, আগামী বছর বরাদ্দটা 700 কোটি করা উচিত, এইটা যদি একটা ফ্যাক্ট না বলতে পারেন, শুধু যদি তথ্য কোনো একটা হার্ড ফ্যাক্ট না বলে এমনি বলেন যে না এবছর কম বাড়ানো হয়েছে, আগামী বছর এই খাতে আরো বরাদ্দ বাড়ানো উচিত, এভাবে কিন্তু খুব ভালো নাম্বার পাওয়া যাবে না। একটা ফ্যাক্ট থাকা দরকার, একটা তথ্য দিতে হবে। এই জন্য ইম্পর্টেন্ট সেক্টর গুলো যেমন এডুকেশন নিয়ে আমাদের কোশ্চেন গুলো আসতে পারে। হ্যাঁ, এডুকেশন, কয়েকটা জিনিস বলি। এডুকেশন, এখনের জন্য হেলথটা ইম্পর্টেন্ট, সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড ওয়েলফেয়ার ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর হচ্ছে এগ্রিকালচার, এই পার্টটা তো সবসময়ের জন্য ইম্পর্টেন্ট। এগুলোর পার্সেন্টেজ কোনটাতে কত, এগুলো নিয়ে একটু জানবেন, জাস্ট একটু মনে রাখবেন। যেমন এই যে এডুকেশন অ্যান্ড টেকনোলজিতে 19.7% আছে, আপনার যদি একবারে এত না মনে থাকে আপনি 20% মনে রাখুন, প্রায় 20% এটা মনে রাখেন, তাহলে হচ্ছে। বা এগ্রিকালচারে 5.6%, এত ভেঙে ভেঙে ফিগার আপনার মনে থাকে না, আপনি 5.5% এরকম মনে রাখেন। হ্যাঁ, সহজ উপায়ে মনে রাখেন এটা। বা হেলথ সেক্টরে 6.6% আছে, আপনি ক্লোজ টু 7% মনে রাখেন। আচ্ছা, এই যে আপনাদের টপিক গুলা বলেছি, টপিক গুলার মধ্যে এই বিগ পুশ ফর মেগা প্রজেক্ট, দেখেন এখানে কিছু মেগা প্রজেক্ট এই যে হাতির পিঠের উপরে লেখা আছে, এই এই যে বিগ প্রজেক্ট গুলো একটু জানতে হবে। যেমন মেইন হচ্ছে এই দুটো, মেট্রো রেল আর হচ্ছে পদ্মা ব্রিজ, এগুলো সম্পর্কে জানতে হবে। আর বাকিগুলো সম্পর্কে এখনো অতটা ভালো পরিমাণে না জানলেও সমস্যা নেই, শুধু এই দুইটা সম্পর্কে জেনে রাখেন, পদ্মা ব্রিজ, মেট্রো রেল, এদের উন্নয়ন কি কি হবে, কোথায় যাবে, এগুলা একটু ভালো মতো জানেন। আচ্ছা, আর তথ্য সংগ্রহের ক্ষেত্রে আরেকটা ভালো জায়গা হচ্ছে আপনি ফিনান্স ডিভিশন, মিনিস্ট্রি অফ ফিনান্স, এখানে অনেক তথ্য পাবেন। সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য যেটা পাবেন, আপনারা ইকোনমিক রিভিউ নাম শুনেছেন তো? ইকোনমিক রিভিউ, বাংলাদেশ ইকোনমিক রিভিউ, অর্থনৈতিক সমীক্ষা, কেউ শোনেন নাই? জি স্যার। ভাইয়া শুনছি জি ভাইয়া। হ্যাঁ স্যার, শুনে শুনেছি স্যার। এই অর্থনৈতিক সমীক্ষা আপনার মানে আপনাদের প্রত্যেকের জন্য হচ্ছে একবারে বাইবেল এখন স্টুডেন্ট লাইফে, ব্যাংকের পরীক্ষার জন্য এটা একবারে তথ্যের বড় একটা সোর্স, খুব ভালো সোর্স। সব রিলেটেড তথ্যগুলো পেয়ে যাবেন। যার যার কালেকশনে অর্থনৈতিক সমীক্ষা নেই তারা একটা সংগ্রহ করে নেবেন। আর যদি হার্ড কপি সংগ্রহ করতে সমস্যা হয় তাহলে সফট কপিটাই যে এখানে পেয়ে যাবেন।
এই পাবলিকেশনসে চলে যাবেন, অর্থনীতি সমীক্ষা এখানে পাবেন, ফিনান্স ডিভিশনের মিনিস্ট্রি অফ ফিনান্স পাবলিকেশনস, এই যে পাবলিকেশনের মধ্যে দেখেন যে বাংলাদেশ ইকোনমিক রিভিউ 2020, ওখানে যে ডাউনলোড করে নেবেন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ইকোনমিক রিভিউর মধ্যে দেখেন কি কি ডাটা আছে। প্রথমত আপনি সব সোশ্যাল ইন্ডিকেটর সম্পর্কে এখানে ডাটা পেয়ে যাবেন। এটা ইকোনমিক রিভিউ। ভাই কোন কোন তথ্যগুলা পড়বো, বা এটা আর কি যেগুলা বললেন ওইগুলাই পড়বো নাকি হ্যাঁ, এইসব? যে তথ্যগুলা বললাম, ওই যে আমি ফার্স্টে একটা ভিউ দেখালাম না, যেগুলো জি। লাগে আপনি ও। মোটামুটি ইকোনমিক রিভিউটা একবার চেষ্টা করবেন সবাই গল্পের মতো করে, পাওয়ার সেক্টরের ইনফরমেশন, এডুকেশন সেক্টরের ইনফরমেশন গল্পের মতো করে একবার পড়ে যাওয়ার। ওই গল্পের মতো করে যখন পড়ে যাবেন, আপনারা তো এখন একটা ম্যাচিউর লেভেলে আসছেন, সবাই বুঝেন যে কোন ধরনের তথ্যগুলো লেখার জন্য আপনার প্রয়োজন হতে পারে, সেগুলো ওখান থেকে কালেক্ট করবেন। আমি কিছু কিছু জিনিস দেখিয়ে দিই। যেমন দেখেন জিডিপি, জিএনপি, এখানে কতগুলো তথ্য আছে, সব তথ্য আপনার দরকার নেই। আমরা কোনটা মনে রাখবো? এই যে একবারে শেষে যে 2019-20 এই অ্যামাউন্টটা কত ছিল, ধরেন পার ক্যাপিটা জিডিপি কত ছিল, আমি এই ফিগারটা মনে রাখবো। এখন দেখা যাচ্ছে এই ফিগারটা মনে রাখতে যে এটা আছে কি ফিগার বলেন তো? টাকার ফিগার আছে। আচ্ছা কত দেখেন তো, 1,66,868। তাহলে আর এত বড় ফিগার মনে রাখার কোন প্রয়োজন নেই। আপনি এতটুকু মনে রাখেন 1.67 লাখ, ব্যাস 1.67 লাখ, এতটুকু মনে রাখলেই হচ্ছে। বোঝা গেল? জি ভাইয়া। এভাবে সহজভাবে আপনি মনে রাখবেন। যেটা বড় ফিগার আছে এটাকে সহজভাবে, বা জিডিপির স্যার, ফিগারটা মনে রাখতে চাচ্ছেন, জিডিপির ফিগারটা ওইভাবে মনে রাখেন। ইন ক্রোর টাকা দেখেন কত ক্রোর আছে এখানে, 27 লাখ কোটি টাকা, 27 লাখ কোটি টাকা। তাহলে 27 আপনি সরাসরি এভাবে মনে রাখেন, 27.96 লাখ ক্রোর। আচ্ছা তাইলে এটাকে আমরা সহজে বলতে পারি ক্লোজ টু 28। এভাবে মনে রাখেন, জিডিপি আছে বাংলাদেশের হচ্ছে অলমোস্ট 28 লাখ ক্রোর। ব্যাস, সহজে এভাবে অনেক তথ্য রাখতে পারবেন। আচ্ছা এবার আসেন, ইকোনমিক রিভিউর কয়েকটা চ্যাপ্টার আছে। এর মধ্যে কোন চ্যাপ্টার হচ্ছে পাওয়ার অ্যান্ড এনার্জি নিয়ে, কোন সেক্টর হচ্ছে এডুকেশন সেক্টর নিয়ে। যতগুলা গুরুত্বপূর্ণ সেক্টর আছে সবগুলো এখানে কভার করা আছে। আপনি একটু একবার করে পড়ে যাবেন। এই দেখেন আমি একটা চ্যাপ্টার আপনাকে এখানে দেখাচ্ছি, সেটা হচ্ছে পাওয়ার অ্যান্ড এনার্জি। কত ইম্পর্টেন্ট তথ্য এখানে আছে, সবাই কি দেখতে পাচ্ছেন? দেখেন যে at present 96% people of Bangladesh have access to electricity facilities. এই তথ্যটা কি মনে হয় যে বাংলাদেশের উন্নয়নের যদি কোনো কোশ্চেন আসে যেখানে বাংলাদেশের উন্নয়নের বিষয়টা বর্ণনা করা হচ্ছে, সেখানে এই তথ্যটা অনেক গুরুত্বপূর্ণ হিসেবে কাজে লাগবে না? আপনি শুরুতেই যদি বলে দিতে পারেন যে এখন বর্তমানে 96% পিপল বাংলাদেশে ইলেকট্রিসিটি ফ্যাসিলিটি ব্যবহার করে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য হিসেবে কাজে লাগবে না? হ্যাঁ স্যার। আবার দেখেন ওই যে তখন একটা বিষয় বলছিলাম যে বাংলাদেশে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, তথ্যগুলো দেখেন পেয়ে যাবেন এখানে। হ্যাঁ, সবকিছু একবারে ভাজে ভাজে বিভিন্ন তথ্য। তো বাংলাদেশ সামনে কোথায় যাচ্ছে, 2021 সালের প্ল্যান কি দেখেন, 2021 সালে তারা চাচ্ছে 24,000 মেগাওয়াট উৎপাদন করতে, 2030 সালে চাচ্ছে 40,000 মেগাওয়াট উৎপাদন করতে। তাহলে এগুলো একবার গল্পের মতো করে পড়েছেন, তারপরে আপনি বুঝতে পারবেন যে কোন তথ্যগুলো আপনার লাগবে। ইকোনমিক রিভিউ চ্যাপ্টার গুলো খুব ইম্পর্টেন্ট, সবাই ইকোনমিক রিভিউটা নামিয়ে নিবে। ফোকাস রাইটিং এর জন্য এর বিকল্প কিছু নেই। আচ্ছা এই যে বিজনেস পাতা ডেইলি স্টারে, তখনও বলেছি এখনো বলছি যে বিজনেস পাতাটা পড়াটা হচ্ছে খুব দরকারি। আপনি যদি মনে করেন ইংরেজি পড়তে সমস্যা হচ্ছে, তাহলে আর কয়েকটা ক্লাস একটু ওয়েট করতে পারেন। ক্লজের ক্লাসটা হয়ে যাওয়ার পর ইংরেজি পত্রিকাটা কন্টিনিউ করবেন। ক্লজের ক্লাসের পরে আমি আশা করি আর সমস্যা হবে না আপনাদের ইংরেজি পত্রিকা পড়াটা। আচ্ছা এখানে দেখেন ডেইলি স্টারের একটা সুবিধা হচ্ছে কি, ডেইলি স্টারের এখন বাংলা ভার্সনও পাওয়া যায়, জানেন তো অনলাইনে।
জি স্যার। তাহলে মনে করেন যে হ্যাঁ, এই যে এই টপিকটা নো হোপ ফর দ্য নিউ পোর্ট, হয়তো বাজেট বিষয় নিয়ে এই লেখাটা এসেছে, নো হোপ ফর দ্য নিউ পোর্ট। এখন আপনি এর আন্ডারে যে লাইনগুলো আছে এগুলো অত ভালো মতো বুঝতে পারছেন না। আপনার কাজটা কি হবে, পাশাপাশি দুটো ট্যাবে একটা ইংরেজিটা ওপেন করবেন, একটা বাংলাটা ওপেন করবেন। তারপর যে লাইনগুলো আপনি বুঝতে পারছেন না সুন্দরভাবে এই বাংলা পার্টটা বসে নেন। এই দেখেন আমি বাংলার একটা স্ক্রিনশট দিয়েছি, এটা হচ্ছে নতুন দরিদ্রদের জন্য কোনো আশা নেই। আগের পার্টটা আর এটা একই না? এই যে ইংরেজিতে যেটা ছিল এইটা আর এটা একই টপিকের উপরে লেখা হয়েছে না? দেখেন তো একই না? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ, তাহলে হচ্ছে ইংরেজি বুঝতে যখন আপনার একটু সমস্যা হবে তখন এই যে বাংলা ভার্সনটা পাশাপাশি দুটো ট্যাবে ওপেন করে নিয়ে ওখান থেকে পড়ে নিতে পারেন। এতে কিন্তু অনুবাদেও হেল্প হবে, কি কিভাবে অনুবাদ করছে তারা জেনে নিতে পারবেন। আগে নিজে চেষ্টা করবেন ডেলিস্টের ক্ষেত্রে। আচ্ছা, ওই যে একটু আগে বলছিলাম আমাদের সুদের ৯/৬ নীতি, এই দেখেন এর উপরে একটা কলাম লিখেছে কিন্তু, এবং এটা প্রথম আলোতে, আমি যদি ভুল না করে থাকি এটা প্রথম আলোতে লিখেছিল কিছুদিন আগে। হ্যাঁ, কলাম গুলা পড়তে হবে, প্রতিটা পত্রিকার কলাম গুলা পড়তে হবে। ইকোনমি রিলেটেড যে কোনো কলাম। আর আপনারা এই কাজটা আমি অন্য গ্রুপেও বলছি, কিন্তু এই কাজটা আপনাদের মধ্যে আমি দেখি না। সেটা হচ্ছে যখনই একটা পত্রিকা পড়বেন, গ্রুপে অ্যাচিভমেন্টের যে পেজ আছে, ওই বড় গ্রুপ যেটা আছে, ওটা আপনি শেয়ার করে দেন। তাহলে শেয়ার করে কি হবে, আপনাকে দেখে আরেকজন ইন্টারেস্টেড হবে, সেও হয়তো একদিন একটা কলাম আপনার চোখ এড়িয়ে গেছে সেটা শেয়ার করবে, তাতে সবারই পড়া হবে এই কলামগুলো, প্রিপারেশন নেওয়া হবে। যে যে বিষয় নিয়ে পড়ছেন শেয়ার করবেন পত্রিকার ওখান থেকে, সুবিধা হবে। আচ্ছা, তাহলে আজকে মোটামুটি কয়েকটা বিষয়ে কথা বলছি। প্রথম কথা একটু একটু রিভিউ করি। প্রথম কথা হচ্ছে একটা আলাদা খাতা বানাতে হবে, যে খাতাটা থাকবে শুধুমাত্র ফোকাস রাইটিং এর জন্য তথ্যে পরিপূর্ণ। যা যা তথ্য ফোকাস রাইটিং এর জন্য দরকার সেই তথ্যগুলো আপনি খাতাতে সংগ্রহ করবেন, লিখবেন। এইটা হচ্ছে প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে বিভিন্ন ধরনের পত্রিকাগুলো পড়া। পত্রিকার কোন অংশ পড়বেন সেটাও বলে দিয়েছি। ওই অংশগুলো পড়ে যদি কারো হার্ড কপি সংগ্রহে থাকে, হার্ড কপিটা ওই খাতার মধ্যে রেখে দেন, স্ট্যাপল করে রাখুন, আঠা দিয়ে লাগিয়ে রাখুন, আপনার ইচ্ছা। আর যে যে অনলাইনে পড়বেন সেই স্ক্রিনশট রেখে দেন কোনো একটা ইম্পর্টেন্ট টপিকের পড়ে। আবার গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো লিখে রাখতে পারেন, আর এটা টপিকের ওই খাতাতে যুক্তিগুলো লিখে রাখতে পারেন খাতায় ভিতরে। অর্থনৈতিক সমীক্ষাটা নামিয়ে নিতে বলেছি, অর্থনৈতিক সমীক্ষাটা একবারে গল্পের মতো করে একবার পড়তে বলেছি সবাইকে, তাহলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ওখান থেকে চোখের সামনে আসবে, সেই তথ্যগুলো তখন খাতায় টুকে দিবেন, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, আর কি কিছু ইম্পর্টেন্ট টপিক বলছি, এই ইম্পর্টেন্ট টপিক গুলোর উপরে রাইট আপ তৈরি করবেন, নিজেরাই তৈরি করার চেষ্টা করবেন। প্রয়োজনে গুগলের হেল্প নেন, সার্চ দেন, ওই টপিক দিয়ে পেয়ে যাবেন, অনেক তথ্য পাবেন। আর যদি কোনো ফ্রেন্ডের সাথে কয়েকটা টপিক শেয়ার করতে, আপনি কয়েকটা তৈরি করেন, ফ্রেন্ড কয়েকটা তৈরি করলো, আরো ভালো। এভাবে এগোতে থাকেন। আচ্ছা, এই যে দেখেন বাজারে অতিরিক্ত তারল্য ও মূল্যস্ফীতির সংখ্যা, এটা নিয়েও কিছু কলাম এসেছে। তাহলে গুরুত্বপূর্ণ যত ধরনের কলাম আছে সবগুলো আমাদের পড়ে ফেলতে হবে। আমি কয়েকটা পত্রিকার নাম বলি, লিখে নেন। প্রথম আলো, বণিক বার্তা, ফিনান্সিয়াল এক্সপ্রেস আর ডেইলি স্টার। ডেইলি স্টারেরও স্পেসিফিক হচ্ছে বিজনেস পাতা। তাহলে এই চারটা পত্রিকা মোটামুটি ভাবে যার যেটা পছন্দ কলামগুলো শুধু দেখবেন, যার যেটা পছন্দ কলামগুলো, ইকোনমি রিলেটেড তথ্যগুলো এখান থেকে কালেক্ট করবেন। আচ্ছা, হোয়াইটেনিং ব্ল্যাক মানি, দেখেন এর উপরে একটা কলাম এসেছে। মোটামুটি এরকম আমি বহু কলাম পেয়েছি। তাহলে আজকে ফোকাস রাইটিং নিয়ে মোটামুটি গাইডলাইন আর বলবো না, আজকে মোটামুটি যে বিষয়গুলো বললাম এগুলো আপনারা তৈরি করতে থাকেন, আর এর পরদিন আমি লিখতে হবে কিভাবে বিষয়গুলো, এটা নিয়ে একটা ক্লাস নিব। তাহলে আজকে আপনাদের কি কি কোশ্চেন আছে বলেন এই রিলেটেড, ডাটা কালেকশন, তাদের এই যে খাতা তৈরি, কি কি পড়তে হবে, এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে আজকে বলেন।
ভাইয়া পত্রিকাগুলো আবার বলেন। প্রথম আলো, ফিনান্সিয়াল আর ডেইলি স্টার। আর কোনটা বলছিলেন জানি ভাইয়া? ফিনান্সিয়াল এক্সপ্রেস, ডেইলি স্টারের বিজনেস পাতা, আর হচ্ছে বণিক বার্তা। গণিত। বণিক বার্তা। আচ্ছা স্যার। হ্যাঁ। স্যার এই যে বিভিন্ন টপিক নিয়ে যে অ্যাচিভমেন্টের গ্রুপে দেওয়া হয়েছে, স্যার ওই পোস্ট গুলো আমাদের যে যার যার যে প্রাইভেট গ্রুপ থাকে আমাদের, ওই গ্রুপগুলোতে একটু শেয়ার করিয়েন, মানে ফোকাস রাইটিং এর বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক। আচ্ছা, আপনারা ওই গ্রুপটাতে জয়েন করা নাই? ওটাতে স্যার অনেক সময় বড় যে ওটা তো অনেক গ্রুপটা পোস্ট আছে, হয়তো, ওটাতে অনেক পোস্ট হয়তো অনেক সময় মানে মানে ওরকম চোখে পড়ে না। আপনাদের ঠিক আছে, আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, কিন্তু বেশিরভাগ অ্যাচিভমেন্টের এই যে আপনাদের গ্রুপ তো হয়ে গেছে অনেকগুলো, বুঝছেন? এই জন্য বড় গ্রুপটা একটাই শেয়ার করলেই হয়ে যায়। আপনাদের গ্রুপ তো অনেকগুলো, অনেকগুলো ব্যাচ তৈরি হয়ে গেছে, সবগুলো ব্যাচে তো আর দেওয়া সম্ভব না আলাদা আলাদা করে, বুঝছেন? কোন একটা জিনিস হলে আমি বড় গ্রুপে বা হচ্ছে অ্যাচিভমেন্টের পেজে শেয়ার করে দিই। দিনের মধ্যে একবার ঢুকে একটু দেখবেন যে ইম্পর্টেন্ট কোনো স্যাররা কোনো কিছু শেয়ার করছে কিনা, নিজেরা একটু দেখে নিবেন। সবগুলো গ্রুপে দিতে গেলে অনেক সময় লাগে। স্যার আচ্ছা, আর আরেকটা জিনিস বলি, এই যে এখানে দেখেন, এই যে আমার স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রজেক্ট সিন্ডিকেট নামে একটা সাইট আছে। এটা আপনাদের আমি এখন সাজেস্ট করছি না, ওই আপনাদের ক্লজের ক্লাসটা হয়ে যাক। ক্লজের ক্লাসটা যখন হয়ে যাবে, ক্লজের ক্লাসের পরে এই সাইটটাতে একটু জয়েন করবেন আপনারা। প্রজেক্ট সিন্ডিকেট নামে একটা গ্রুপ আছে, ওখানে যে বাংলাদেশ লিখে সার্চ দিবেন, দেখবেন যে বাংলাদেশের ইকোনমির উপরে বিভিন্ন নোবেল পাওয়া ব্যক্তিবর্গ বাংলাদেশের ইকোনমি নিয়ে কি ধরনের আশাবাদ প্রকাশ করেছেন, কি ধরনের লেখা লিখেছেন, এগুলো পড়তে পারবেন। এটা একটু হায়ার লেভেলে, কিন্তু ক্লজ নিয়ে আগে ইয়ে করেন, এর জন্য আর বলছি না। এটা প্রজেক্ট সিন্ডিকেট, কারো যদি ইন্টারেস্ট থাকে তাহলে দেখতে পারেন। ঠিক আছে, আমি একটু এই যে আচ্ছা স্যার, project- আরেকটা বিষয় বলেন। স্যার হচ্ছে যে এই যে ফোকাস রাইটিং এর এই যে বিভিন্ন টপিক, এগুলোর পরে ধরেন স্যার কোনো বই আছে যে মানে শর্ট নোটস থাকবে, অ্যাটলিস্ট আমার লেখার কিছু এলিমেন্ট পাবো, সাজানো গোছানো থাকবে এরকম? মানে একবারে আপনি গোছানো জিনিস চাচ্ছেন, জি জি আপনি জি। এইটা করেন না। এইটা খুব বাজে একটা জিনিস হবে। বাংলাদেশে যত ধরনের এরকম বই আছে, সব বইগুলা হচ্ছে উইকিপিডিয়া থেকে কপি করে দেয়, আর কিচ্ছু না। উইকিপিডিয়া থেকে জাস্ট কপি করে দেয়, খুব বাজে রাইট আপ, বুঝছেন? আচ্ছা এইটার কোনো প্রয়োজন নেই। নিজে একটু কষ্ট করে তৈরি করেন, দেখেন যে নিজের নলেজটাও বাড়বে, খুব ভালো লেখা লিখতে পারবেন। গুগলে সার্চ করেন, প্রয়োজনে 2-4টা সাইটের হেল্প নেন, নিয়ে একটা তৈরি করেন। জি বুঝতে 10 লাইন তো লিখতে হয়, এর বেশি তো না। সময়ও থাকে না, জায়গাও থাকে না, বুঝছেন? জি বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বলো। ভাইয়া, এই যে নন ক্যাডার পরীক্ষাগুলো যেটা আইবিএ নিচ্ছে ইদানিং কালে, ওইখানে ফোকাস রাইটিং এ ভাইয়া বেশি জায়গা থাকছে না, 15 মার্ক কিন্তু অল্প জায়গা। মানে ওইগুলা কি ভাইয়া ডাটা ইনপুট করতে হবে ভাইয়া ওইগুলা? ওগুলা কি করতে হবে? ভাই যে মানে পেজ খুব কম দিচ্ছে, মানে জায়গা খুব কম, মানে ফোকাস রাইটিং এ বিশেষ করে আইবিএ যে পরীক্ষাগুলো নিচ্ছে, নন ক্যাডার পরীক্ষাগুলো, ওইখানে ভাই আইবিএর পরীক্ষায় সবসময় জায়গা ফিক্স করে দেয়, বুঝছেন? আইবিএর পরীক্ষায়, আইবিএর নিজের ভর্তি পরীক্ষাও জায়গা ফিক্স করে দেয়। কারণ হচ্ছে আমরা যেগুলাতে অভ্যস্ত, এই এসএসসি এইচএসসি তে লিখে বেশি জায়গা থাকলে মানুষজন শুধু শুধু কথাবার্তা লিখে, মনে করে যে অন্যের সাথে কম্পিটিশন করে আমাকে হয়তো নাম্বার কম দিবে, এই চিন্তা করে 8 পাতা 10 পাতা লিখে দিয়ে আসে এক একজন, যেটা কোনো প্রয়োজন নাই, মানে ওর মধ্যে কোনো ভালো কথা থাকে না। ঠিক আছে, এই জন্য জায়গাটা ফিক্স করে দেয়। আপনি ওর মধ্যেই আপনার যদি কোনো ডাটা থাকে, সেই ডাটাগুলো উপস্থাপন করুন, যুক্তিসঙ্গত কথা লিখেন, ভালো নাম্বার পাবেন। জায়গা কতটুকু হলো সেটা বিষয় না, জিস্ট ব্যাপারটা মেইন ইম্পর্টেন্ট ইস্যু। ব্যাংকের পরীক্ষায় জায়গা কম দেওয়া হয়, এটা আপনার একদিক থেকে ভালো। এই অন্য পরীক্ষাগুলো এক জায়গা দেওয়া হয়, ওর মধ্যে জিস্ট আসল কথা থাকে 2 লাইন, আর সবই হচ্ছে উল্টাপাল্টা কথা থাকে, বুঝছেন? জায়গা কোনো সমস্যা না, আপনি যা আছে তথ্য এগুলা দেন আর যুক্তি দেন, কোনো সমস্যা না। ভাইয়া ফোকাস রাইটিং এ কি ভাইয়া গ্রামারটা বেশি, মানে গ্রামারটা তো কি বেশি গুরুত্ব দেওয়া লাগে নাকি ডাটাটা দিলেই হবে ভাইয়া ফোকাস রাইটিং লেখা? ফোকাস রাইটিং এ কয়েকটা জিনিস দেখেন, আমি বলি। প্রথমত হচ্ছে আপনার লেখার স্কিলটা দেখে, যে আপনি বড় সেন্টেন্স তৈরি করতে পারেন কিনা। এই বড় সেন্টেন্স তৈরি করাটা হচ্ছে ক্লজের উপর ডিপেন্ড করতেছে। ক্লজের ক্লাসটা করলে
বড় সেন্টেন্স তৈরি করা শিখবেন আর ইংরেজি পত্রিকা পড়া শিখবেন। একটা জিনিস বললাম। সেকেন্ড হচ্ছে ডাটাটা দেখে যে আপনার আপনি হাওয়ার উপরে যুক্তিতর্ক দিচ্ছেন না আপনার আসলে ফ্যাক্ট আছে, কোনো একটা তথ্য দিচ্ছেন, সেটা দেখে। থার্ড হচ্ছে কি আপনার ওখানে কোনো ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা। আপনি দেখা যাচ্ছে টেন্স ভালো মতো ইউজ করতে পারেন না, ঠিক আছে? কেউ যদি টেন্সটা ভুল করে তাহলে এটা খুব বড় একটা এরর, যে টেন্সই জানে না সে কিভাবে ইংরেজি লিখতেছে। এই টেন্সের বিষয়গুলো যদি ঠিক থাকে, মোটামুটি ফ্যাক্ট থাকলো, ডাটা থাকলো, আর হচ্ছে আপনি একটু বড় সেন্টেন্স দুই একটা লিখতে পারলেন, ডাটা দিলেন, গ্রামাটিক্যাল কোনো এরর নেই, সুন্দর নাম্বার পাবেন, ভালো নাম্বার পাবেন ওখানে, যুক্তিগুলো যদি ভালো থাকে। আর কিচ্ছু না, এই বিষয়গুলোই, এর বাইরে কিচ্ছু না। আর কারো কোনো কোশ্চেন? আমরা এর পরের ক্লাসে স্যার ডাটা দেওয়ার ক্ষেত্রে কি একটু চেঞ্জ হলে কি সমস্যা আছে? যেমন 4.5 না, একটু চেঞ্জ হলে সমস্যা নেই, বুঝছেন? ওই বললাম তো, অলমোস্ট শব্দটা ইউজ করে আপনি যে কোনো ডাটা লিখতে পারবেন, কিন্তু আকাশ পাতাল যেন না। এখন বাংলাদেশে পভার্টি রেট মনে করেন 21%, আপনি ওখানে দিয়ে রাখছেন যে 10%, এটা যেন না হয়। কারণ যারা খাতা দেখবেন তাদের একটা নলেজ তো অ্যাটলিস্ট আছে, হয়তো উনি এটা জানেন বাংলাদেশের পভার্টি রেট এত কম হতে পারে না, পত্রিকা পড়ার অভ্যাস তো ওনাদের থাকেই যারা খাতা টাতা দেখেন। তো একবারে ইলজিক্যাল কোনো অ্যামাউন্ট দিবেন না, মোটামুটি কাছাকাছি অ্যামাউন্ট দিলে সমস্যা। আর একটা খাতা মেনটেন করেন, সবাই একটা খাতায় ডাটাগুলো আপনারা ইয়ে রাখেন, কারেন্ট অ্যাফেয়ার্স রাখেন সবাই। এই কারেন্ট অ্যাফেয়ার্স এর তথ্যগুলো ওই খাতাতে লিখেন, সব তথ্য না, যেটা যেটা আপনার মনে করছেন যে কাজে লাগবে সেগুলো অল্প অল্প করে লিখে ফেলেন। একটা আলাদা খাতা রাখেন ফোকাস রাইটিং এর এই ডাটার জন্য। আর আমরা এর পরের ক্লাসে একবারে ফোকাস রাইটিং একটা ধরে তারপর দেখবো যে কিভাবে কোন পার্টে কি লিখতে হয়, ঠিক আছে? শুরুটা কিভাবে করতে হয়, কি দিয়ে শুরু করতে হয় এবং মাঝখানে কি লিখতে হয়, এগুলো আমরা দেখবো এর পরের ক্লাসে। তো আজকে তাহলে আমি এন্ড করতে চাচ্ছি, পরের ক্লাসে আবার মিট করবো। থ্যাংক ইউ অল।